Assalamu alaikum everyone. Welcome to the lecture 6 of History of English Literature 2. We are going through the Victorian period. We have already covered the historical background and the poets of Victorian period. গত লেকচার 4 এবং লেকচার 5-এ আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের বৈশিষ্ট্য, ইতিহাস, সাহিত্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্য নভেলিস্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। স্লাইড অলরেডি আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা আছে। আমরা অন্য সব স্লাইডের মতো এই স্লাইডটাও আমরা কন্টেন্ট নিয়েছি উইলিয়াম জে লং, তার যে বইটা আছে সেই বই থেকে। বইটা পিডিএফ আশা করি আপনাদের সবার কাছে আছে। আমি সবাইকে আরেকবার ইনভিটেশন দিয়ে আমি মূল লেকচারে ঢুকে যাচ্ছি। দ্য ভিক্টোরিয়ান নভেলিস্ট। টাইটেল স্লাইডে আমরা 4 জন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। এরা কারা? আমরা ধীরে ধীরে এদের সবার সাথেই পরিচিত হব। প্রথমেই আমরা যাকে নিয়ে আমাদের আলোচনা শুরু করব তাকে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, দ্য মোস্ট প্রমিনেন্ট, মোস্ট সিগনিফিক্যান্ট নভেলিস্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। শুধু ভিক্টোরিয়ান পিরিয়ডই না, অনেকে ওনাকে বলে থাকেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট অফ অল টাইম, চার্লস ডিকেন্স। ডিকেন্সকে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। চার্লস ডিকেন্স, born in 1812, died in 1870, 1812 থেকে 1870। 1812 এই একই একই ইয়ার, সেম ইয়ার জন্মগ্রহণ করেছিলেন রবার্ট ব্রাউনিং। এবং তারই 3 বছর আগে টেনিসন জন্মগ্রহণ করেছিলেন। তারা কিন্তু সমসাময়িক। আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স তারা কিন্তু প্রায় সমসাময়িক, এবং ব্রাউনিং ডিকেন্স তারা একই ইয়ারে জন্মগ্রহণ করেছেন। কেন আমরা টেনিসন এবং ব্রাউনিং এর প্রসঙ্গটা আনলাম সেটা শুরুতেই দেখতে পাবেন। প্রথম লাইনটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন লেখা আছে, while Tennyson and Browning were being educated for the life of literature. While Tennyson and Browning were being educated for the life of literature. আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং তারা জীবনের শুরু থেকেই সাহিত্য নিয়ে পড়াশোনা, সাহিত্য নিয়ে মনোনিবেশ করা, লেখালেখির মধ্যে থাকা, এর মধ্যেই তারা ছিলেন। টেনিসন এন্ড ব্রাউনিং তারা একদম তাদের জীবনের শুরু থেকেই সাহিত্যের প্রতি তাদের সমস্ত মনোযোগ, দেয়ার হোল লাইফ ইজ ডিরেক্টেড টুয়ার্ডস লিটারেচার। তাদের সমগ্র জীবনটাই হচ্ছে সাহিত্য রচনা, সাহিত্য নিয়ে পড়াশোনা, এই নিয়েই হচ্ছে তাদের জীবন। নেক্সট সেন্টেন্সে যাই। and shielded most tenderly from the hardship of the world. টেনিসন এবং ব্রাউনিং এর দুজন ছিলেন খুবই ভাগ্যবান, কারণ এরা হায়ার ক্লাস, আপার ক্লাস সোসাইটির সদস্য। ছেলেবেলা থেকেই তারা দারিদ্র্যের কশাঘাত থেকে নিরাপদ, মানে তারা দারিদ্র কি ভয়ঙ্কর সেটা তারা জীবনে কখনো ফিল করতে পারেননি। এটা এই বিষয়ে আমরা তাদেরকে বলতে পারি খুবই ভাগ্যবান। দে ওয়্যার শিল্ডেড মোস্ট টেন্ডারলি, মানে টেনিসন এবং ব্রাউনিং তাদেরকে অনেকটা যত্ন করে তাদেরকে যত্নে রাখা হয়েছিল। শিল্ডেড ফ্রম দ্য হার্ডশিপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে ভয়ঙ্কর দিক,
পৃথিবীতে যে যারা those who are poor, those who are struck by poverty, তারা কতটা কঠিন, কতটা নির্মম জীবনযাপন করেন, তাদের জীবনযাপন কতটা কঠিন, দারিদ্র্য কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা টেনিসন এবং ব্রাউনিং তারা সেটা কখনো তাদেরকে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি। এই বিষয়ে টেনিসন এবং ব্রাউনিং দে আর ভেরি লাকি। কিন্তু আমাদের চার্লস ডিকেন্স, যাকে নিয়ে আজকে আমাদের আলোচনা, উনি এতটা ভাগ্যবান ছিলেন না। হি ওয়াজ নট ফরচুনেট লাইক টেনিসন এন্ড ব্রাউনিং। টেনিসন এন্ড ব্রাউনিং এরা দুজনেই প্রায় বলতে গেলে মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। দে ওয়ার মেম্বার্স অফ আপার ক্লাস সোসাইটি। দে ওয়ার ইন কমফোর্টেবল লাইফস্টাইল, তাদের লাইফস্টাইলটা অনেকটাই ছিল কমফোর্টেবল, আরামদায়ক। তাদেরকে ওই রকম ভাবে কখনো বড় ধরনের সংগ্রাম করতে হয়নি। চার্লস ডিকেন্স গ্রু আপ অ্যাজ আ পুয়ার অ্যান্ড সাফারিং চাইল্ড। হাইলাইট করা আছে, রেড হাইলাইট করা, আপনাদের মিড টার্ম এবং ভাইভার জন্য ইম্পর্টেন্ট। দেখবেন রেড হাইলাইট করা মানেই হচ্ছে আজকের স্লাইডের সেই পার্টগুলো আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। ডিকেন্স গ্রু আপ অ্যাজ আ পুয়ার অ্যান্ড সাফারিং চাইল্ড। ডিকেন্স বড় হচ্ছেন খুবই দরিদ্র, একদম হতদরিদ্র, শুধু দরিদ্র না, হতদরিদ্র, অ্যান্ড আ সাফারিং চাইল্ড, এবং তার ছেলেবেলাটা অনেক কষ্টের মধ্য দিয়ে কেটেছে। উইলিয়াম জে লং বইটা যদি পড়েন তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ভদ্রলোক যখনই কোনো কিছু, কোনো তথ্য দিয়েছেন, তখন সেটার পক্ষে যথেষ্ট প্রমাণ কিন্তু উনি দিয়েছেন। যখনই উইলিয়াম জে লং বললেন যে ডিকেন্স গ্রু আপ অ্যাজ আ পুয়ার অ্যান্ড আ সাফারিং চাইল্ড, তখন তার পক্ষে কিন্তু উনি যথেষ্ট যুক্তি দিয়েছেন। কিভাবে? ডিকেন্স গ্রু আপ অ্যাজ আ পুয়ার অ্যান্ড সাফারিং চাইল্ড কিভাবে? হেল্পিং টু সাপোর্ট হিজ ফ্যামিলি by pasting label on blacking bottles. একদম ছেলেবেলা থেকেই উনাকে রোজগারের পথে নেমে পড়তে হয়েছিল। একদম শৈশব থেকেই পরিবারের প্রতি, পরিবারের যে অর্থনৈতিক হাল তাকে ধরতে হয়েছিল। কি করতেন তিনি? যখন উনি খুবই ছোট ছিলেন তখন উনি কি করতেন? তখন উনি কি করতেন? হি পেস্টেড লেবেলস অন ব্ল্যাকিং বটলস। বোতলের গায়ে উনি লেবেল লাগাতেন। স্লিপিং আন্ডার এ কাউন্টার লাইক এ হোমলেস ক্যাট। উনি যেখানে চাকরি করতেন ওখানেই কাউন্টারের নিচে পথের বেড়াল যেভাবে ঘুমায়, চার্লস ডিকেন্স সেইভাবে তাকে ঘুমাতে হতো। মানে মাঝে মাঝে উনি রাতে ঘুমানোর জায়গা পেতেন না, সারা রাত ধরে কাজ করতেন, কাজ করতে 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 ক্যাবিনেটের নিচে, কাউন্টারের নিচে ঘুমিয়ে পড়তেন। অ্যান্ড ওয়ান্স এ উইক, সপ্তাহে একদিন, timidly approaching the big prison, সপ্তাহে একদিন চার্লস ডিকেন্স একটা জেলখানায় বেড়াতে যেত। মানুষ কি জেলখানায় বেড়াতে যায়? চার্লস ডিকেন্স কেন জেলখানায় বেড়াতে যাচ্ছে? চার্লস ডিকেন্স সে কেন জেলখানায় বেড়াতে যাচ্ছে? বিকজ দেয়ার হিজ ফাদার ওয়াজ কনফাইন্ড ফর ডেথ। সেই জেলখানায় তার বাবা বন্দী ছিল। চার্লস ডিকেন্সের শৈশবের বেশিরভাগ সময়ই তার বাবাকে বন্দী থাকতে হয়েছে জেলখানায়। কিন্তু সেই জেলখানা কিন্তু সাধারণ জেলখানা নয়, স্পেশাল প্রিজন। কিসের জেলখানা সেটা? ডেথ প্রিজন। ঋণ, যারা ঋণগ্রস্ত, যদি কোনো কারণে তারা ঋণ পরিশোধ করতে না পারতো তখন তাদেরকে এই বিশেষ জেলখানায় যেতে হতো। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে চার্লস ডিকেন্সের বাবা, ওনার ঋণের বোঝা ছিল বিশাল। এতটাই খারাপ অবস্থা ছিল যে যাদের কাছে ঋণ তারা তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছিল, যে যতদিন পর্যন্ত না চার্লস ডিকেন্সের বাবা ঋণ শোধ করবে ততদিন পর্যন্ত তাকে জেলখানায় থাকতে হবে। তার মানে ঋণের দায়ভার ডিকেন্সের বাবা থেকে তার ফ্যামিলিতে এসে পড়েছে। নাও it was their family's responsibility to resolve the debt. ঋণ পরিশোধ করার দায়িত্ব কিন্তু চার্লস ডিকেন্স একদম ছোটবেলা থেকে, একদম শৈশব থেকে, খুবই অল্প বয়স থেকে চার্লস ডিকেন্স তার বাবার ঋণ পরিশোধ করেছে একটু একটু করে।
তাহলে বুঝতে পারছেন যে চার্লস ডিকেন্সের ছোটবেলাটা কতখানি কষ্টের ছিল। হতদরিদ্র, প্রচন্ড দুঃখ কষ্টের মধ্য দিয়ে চার্লস ডিকেন্স বড় হয়েছেন, সম্পূর্ণ নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে, একটু 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 করে, কারো কাছ থেকে কোনো সাহায্য পাননি। যা যা কিছু করেছেন, তিনি যে প্রতিষ্ঠিত হয়েছেন সম্পূর্ণ তার নিজের যোগ্যতায়। তার পরিবার থেকে তিনি তেমন কোনো সমর্থন পাননি। মানে বুঝতেই পারছেন যে একেবারে ছোট, মানে 5-6 বছর বয়স থেকেই তাকে নিজের খাবার নিজেই রোজগার করে খেতে হতো। তাহলে লাইফস্টাইল ডিফারেন্সটা আপনারা খেয়াল করেন, কোথায় টেনিসন ব্রাউনিং তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন। দে বোর্ন উইথ গোল্ডেন স্পুন অন দেয়ার মাউথ। মানে তারা, তাদের কোনোদিন দারিদ্র্যের জন্য কষ্ট করতে হয়নি টেনিসন ব্রাউনিং, এবং তারা সম্পূর্ণ তাদের জীবনটাকে নিয়োজিত করেছেন সাহিত্যের প্রতি। চার্লস ডিকেন্স একদম ছেলেবেলা থেকেই তাকে পথে পথে রোজগার করতে হয়েছে, মানে পথশিশু। চার্লস ডিকেন্স কিন্তু পথশিশু বলতে পারি, এবং তাকে একদম অল্প বয়স থেকেই রোজগার করে খেতে হচ্ছে। তার বাবা বহু বছর তাকে ঋণের জন্য জেলখানায় থাকতে হয়েছে। তাহলে চার্লস ডিকেন্সের ছেলেবেলা কেমন ছিল আপনারা একটু ফিল করার চেষ্টা করুন। ইট ওয়াজ স্ট্রাক বাই পভার্টি অ্যান্ড সাফারিং। দারিদ্র এবং যন্ত্রণার কষাঘাতে জর্জরিত একজন। এত কষ্টের পরেও, এত সংগ্রামের পরেও দেখেন, তার জন্ম তো 1812 সালে, 1812। 1836 সালে যখন তার বয়স মাত্র 24, in only 24 years old, when Dickens was only 24 years old, 1836 সালে উনি এক নভেল পাবলিশ করে ফেললেন, সম্পূর্ণ নিজের যোগ্যতায়, সম্পূর্ণ নিজের খরচায়, সম্পূর্ণ নিজের যোগ্যতায় তিনি পিকউইক নভেল পাবলিশ করে ফেললেন। এবং জাদুর কাঠির ছোঁয়ায় মানুষের জীবন যেমন পাল্টে যায় রূপকথার গল্পে, চার্লস ডিকেন্সের জীবন একদম রাতারাতি বদলে গেল। পিকউইক নভেলটা এতটাই বিখ্যাত হলো, এতটাই উনি বিখ্যাত হয়ে গেলেন যে হিজ লাইফ ওয়াজ চেঞ্জড। একদম মানে জাদুর কাঠির ছোঁয়ায় জীবন পরিবর্তন হয়ে গেল, অ্যাজ ইফ এ ম্যাজিশিয়ান হ্যাড ওয়েভড হিজ ওয়ান্ড ওভার হিম। জাদুকরের জাদুর কাঠির ছোঁয়ায় চার্লস ডিকেন্সের জীবন পাল্টে গেল। 24 বছর বয়সে চার্লস ডিকেন্স পিকউইক পাবলিশ করলেন, এবং এই পিকউইক তাকে বিপুল খ্যাতি নিয়ে এনে দিল। তার জীবনধারা, এতদিনের তার কষ্ট, এতদিনের সংগ্রাম, অবশেষে চার্লস ডিকেন্স সফল। And life was changed as if a magician had waved his wand over him. While the two great poet, একটু আগে আমরা যাদের কথা বললাম, অ্যালফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, তারা সোনার কাঠি নিয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের কোনোদিন কোনো কষ্ট করতে হয়নি। অথচ the two great poet were slowly struggling for recognition. টেনিসন, ব্রাউনিং, তারা কিন্তু ততটা বিখ্যাত ছিলেন না, তারা ততটা পপুলার ছিলেন না। যদিও তারা কবি হিসেবে অনেক, মানে খুবই হাই হাই লেভেলের, খুবই টপ কোয়ালিটি, টপ ক্লাস পোয়েট, কিন্তু সাধারণ মানুষের কাছে যে পপুলারিটি, রিকগনিশন, সেটা কিন্তু পাচ্ছেন না, পাননি। টেনিসন এবং ব্রাউনিং যখন তারা স্ট্রাগল করছে রিকগনিশনের জন্য, তাদের কবিতা সব জায়গায় পাবলিশ হচ্ছে না, আপার ক্লাস ফ্যামিলির সদস্য হওয়া সত্ত্বেও, বড় লোকের সন্তান হওয়া সত্ত্বেও, তাদেরকে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে পাবলিশ করার জন্য। অন্যদিকে ডিকেন্স, যে ছোটবেলা থেকে একদম নিজের রুটি নিজে রোজগার করেছে, সেই ডিকেন্স মানে লাকিলি ওয়াজ প্রিটি ফেমাস। মানে ইংল্যান্ডের সবাই ডিকেন্সকে চিনে গেল। 24 বছর বয়সে ডিকেন্স ওয়াজ ফেমাস, হোল ইংল্যান্ড ওয়াজ আটারিং হিজ নেম। ডিকেন্স উইথ প্লেন্টি অফ মানি অ্যান্ড টু মাচ ফেম, খুব অল্প সময়ে উনি প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা করে ফেললেন, টাকা পয়সার মালিক হয়ে গেলেন, প্রচুর খ্যাতি, এতটাই খ্যাতিমান হয়ে গেলেন। চার্লস ডিকেন্স ওয়াজ সো ফেমাস, সো পপুলার, হি ওয়াজ
দ্য অ্যাকনলেজড লিটারেরি হিরো অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের সাহিত্যিক বলতে তখন ওই একজনই ছিল, চার্লস ডিকেন্স। সবাই তাকে স্বীকার করতে বাধ্য হলো। ডিকেন্স কিন্তু মানে খেয়াল করেন কতটা কষ্ট করেছে, একদম সমাজের তলা থেকে, ফ্রম দ্য বটম অফ সোসাইটি চার্লস ডিকেন্স স্ট্রাগলড, সাকসিডেড অ্যান্ড রিচড টু দ্য টপ। চার্লস ডিকেন্স তার জীবনটা এতটাই ড্রামাটিক যে তিনি সমাজের তলা থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ নিজের যোগ্যতায়, সম্পূর্ণ নিজের পরিশ্রমে উনি সমাজের একদম চূড়ায় পৌঁছেছেন। লিটারেরি হিরো অফ ইংল্যান্ড, লিটারেরি হিরো, বুঝতে পারছেন বিষয়টা? লিটারেরি হিরো, হিরো অফ লিটারেচার, hero of English literature, Charles Dickens was the most famous literary person. The idol of immense audience, Charles Dickens তার সুনাম সব দিকে। The idol of immense audience which gathered to applaud him wherever he appeared. চার্লস ডিকেন্স উনি তার লেখাগুলো, তার উপন্যাসগুলো বিভিন্ন জায়গায় সমাবেশ করে স্টেজে বসে জোরে জোরে পাঠ করতেন, জোরে জোরে পড়তেন। এবং হি ওয়াজ প্রিটি ফেমাস, উনি যেখানেই পড়তে বসতেন তার আশেপাশে শত শত মানুষ জড়ো হয়ে যেত, তিনি যেখানেই যেতেন সেখানেই ভিড় হয়ে যেত। এখনকার সময়ের সেলিব্রিটিদের কেমন, তাহলে চিন্তা করেন ওই সময়ে ডিকেন্স, সে সমাজের তলা থেকে যাত্রা শুরু করেও দ্য টপ সেলিব্রিটি অফ ইংল্যান্ড। ইমেন্স অডিয়েন্স গ্যাদার্ড, যেখানেই চার্লস ডিকেন্স যেত সেখানেই শত শত মানুষ হাজির হতো। While the whole tendency of the age was towards realism, very important sentence, আপনাদের কাগজ কলম থাকলে নোট করে রাখেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স আসছে। The whole tendency of the age was toward realism. ভিক্টোরিয়ান পিরিয়ডের আমরা যদি সাহিত্যের বৈশিষ্ট্য যদি পড়ি, the characteristics of Victorian literature, সেখানে দেখবেন ফোকাসটাই হচ্ছে বাস্তবতাবাদ, রিয়েলিজমের দিকে, away from the extremes of romanticist. অনেক ক্ষেত্রে ভিক্টোরিয়ান লিটারেচারকে অনেকে অ্যান্টি রোমান্টিক বলে থাকেন, এই ফ্রিভোলাস ফিলিংস ইমোশন এইসব থেকে দূরে, away from the extremes of romanticist and from the oddities and absurdities of early novel writers. এবং এখনকার এই উপন্যাসগুলোতে, ভিক্টোরিয়ান পিরিয়ডের উপন্যাসগুলোতে সাধারণত অ্যাবসার্ড অড এলিমেন্ট আমরা খুব বেশি পাই না। মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের উপন্যাস মানেই হচ্ছে রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক নভেল। কিন্তু চার্লস ডিকেন্স উনি ছিলেন একজন অন্যরকম সাহিত্যিক। It was precisely by emphasizing oddities and absurdities, চার্লস ডিকেন্সের উপন্যাসে আমরা কিছু অড, উদ্ভট, কিছু অসম্ভব উপাদান খুঁজে পাই, যার কারণে তার দর্শকদের কাছে চার্লস ডিকেন্সের চাহিদা ছিল অনেক বেশি। হিউজ ডিমান্ডস অফ চার্লস ডিকেন্সেস নভেলস। তার সময়ের ভিক্টোরিয়ান পিরিয়ডের অন্যান্য যারা নভেলিস্ট ছিলেন তারা তারা সবাই ফোকাস করেছেন বাস্তবতাবাদের পক্ষে, রিয়েলিজম, ট্রু অ্যান্ড সিনসিয়ার পোর্ট্রেয়াল অফ লাইফ, এটার প্রতি তারা সবসময় ফোকাস করেছেন। আর চার্লস ডিকেন্স কি করেছেন, উনি ফোকাস করেছেন অ্যাবসার্ড এলিমেন্টস, অডিটিস, উদ্ভট কিছু বৈশিষ্ট্য, উদ্ভট কিছু উপাদান তার উপন্যাসে আমরা খুঁজে পাবো। By making caricatures rather than characters, চার্লস ডিকেন্সের নামে যারা ক্রিটিক, যেটা সবচেয়ে বড় সমালোচনা সেটা হচ্ছে চার্লস ডিকেন্সের উপন্যাসের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো যতটা না চরিত্র তার থেকে বেশি কার্টুনের মতো, কার্টুনিশ। Those are almost like caricatures rather than characters. কিন্তু মানুষ এইটাই পছন্দ করত। চার্লস ডিকেন্স খুব ভালোভাবে পাবলিক টেস্ট, পপুলার ডিমান্ড কি সেটা ধরতে পেরেছিলেন। চার্লস ডিকেন্স খুবই দক্ষতার সাথে, মুনশিয়ানার সাথে খুবই মাস্টারফুলি হি grasped the popular demand. That Dickens first achieved his popularity.
চার্লস ডিকেন্স খুব ভালো করে জানতেন যে এই সময় কোন ধরনের উপন্যাস চলবে, এবং তিনি একদম ট্রাম্প কার্ড বাজিমাত করে ছেড়েছেন। তার যে উপন্যাসগুলো হাজারে 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 বিক্রি হতো, যখন মানুষ চিন্তাও করতো না উপন্যাস বিক্রি করে যে মানে পেট চালানো যায়। মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে আর কেউই, আমরা কাউকে আর ওইভাবে পাই না। রোমান্টিক পিরিয়ডে একজন ছিলেন, মিসেস অ্যান র্যাডক্লিফ, তার বই কিছু বিক্রি হতো, কিন্তু চার্লস ডিকেন্সের বই যে হারে বিক্রি হয়েছে, মানে ইট ওয়াজ আ রেকর্ড, ইট ওয়াজ এ মাইলস্টোন ইন ইংলিশ লিটারেচার। চার্লস ডিকেন্স খুব ভালো করে ধরতে পেরেছিলেন যে আমজনতা, সাধারণ মানুষ, তারা কোন ধরনের উপন্যাস পছন্দ করবে। পাবলিক টেস্ট, পাবলিক ডিমান্ড চার্লস ডিকেন্স খুব ভালো করে ধরতে পেরেছিলেন। কিভাবে? চার্লস ডিকেন্সের উপন্যাসে আমরা কিছু উইয়ার্ড, অড, অ্যাবসার্ড এলিমেন্ট খুঁজে পাই। মানুষ সেগুলো পড়তে গিয়ে ফ্যান্টাসাইজ করত, তাদের সেইগুলো পড়তে তাদের খুবই ভালো লাগতো। ক্যারিক্যাচার্স রাদার দেন ক্যারেক্টার্স। রিয়েলিস্টিক ক্যারেক্টার্স আপনি যত রিয়েলিস্টিক ওয়েতেই রিপ্রেজেন্ট করেন না কেন, সেটা উপন্যাসে সেই চরিত্রের সাথে সাক্ষাৎ হওয়ার পর পাঠকের কিন্তু ওই রকম বিশেষ কোনো প্রতিক্রিয়া হবে না। পাঠক শুধু এটাই বলবে, হ্যাঁ আমি আমার চারপাশে এমন ক্যারেক্টার দেখি, ভেরি রিয়েলিস্টিক, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু চার্লস ডিকেন্স রিয়েলিস্টিক ক্যারেক্টার নির্মাণ করেই ক্ষান্ত থাকেননি, তিনি তার ক্যারেক্টার গুলোতে বেশ কিছু টুইস্ট এন্ড টার্ন করে স্পেশাল ক্যারেক্টার গুলোকে একদম অলমোস্ট ক্যারিকেচার লেভেলে নিয়ে গেছেন, এবং এই ক্যারেক্টার গুলো খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করলো। চার্লস ডিকেন্স became the most famous novelist of all time. সর্বকালের সবচেয়ে সফল ঔপন্যাসিক বলা হয় চার্লস ডিকেন্সকে। তার আগে তার মতো এত বেশি উপন্যাস কারো বিক্রি হয়নি। তার আগে ছিলেন হচ্ছে ওই মিসেস অ্যান র্যাডক্লিফ, তার যে টেরর টেল, সাসপেন্স থ্রিলার গুলো বিক্রি হতো। বাট চার্লস ডিকেন্স এর আগের সব রেকর্ড ভেঙে দিলেন, এবং উনি দেখিয়ে দিলেন যে কিভাবে উপন্যাস লিখে ধনী হওয়া যায়। চার্লস ডিকেন্স মেড a huge amount of money. আফনান ফাতেমা রোদসী দেখতে পাচ্ছেন? নেক্সট স্লাইড জি স্যার, দেখতে পাচ্ছি। প্লিজ স্টার্ট। ডিকেন্স's early life. Dickens's early life, full of hardship and suffering. Um, his personal experience was of immense value. আচ্ছা, টেক্সট First, 619 বলতে এখানে বোঝাচ্ছে যে আপনারা যদি উইলিয়াম জে লং এর যে পিডিএফটা আপনাদের দেয়া আছে, তার যদি 619 নাম্বার পেজে যান, তাহলে তার এই যে ছেলেবেলা, তার যে শৈশব কতটা কষ্টের ছিল, সেটা আপনারা, তার বর্ণনা আপনারা পাবেন। ইউ উইল ফাইন্ড আউট হাউ হার্ড, হাউ brutally Dickens suffered in his childhood. ওকে, তারপর বলেন his personal experience. first, as a child, poor and lonely, longing for love and for society, he laid the foundation for those heart-rending pictures of children. Second, as clerk in a lawyer's office and in the courts, he learned to understand both the enemies and the victims of society, between whom the harsh laws of that day frequently made no distinction. Third, as a reporter and afterwards as manager of various newspapers, he learned the trick of racy writing and of knowing nicely what would suit the popular taste. Fourth, as an actor, always an actor in spirit, he seized upon every dramatic possibility, every tense situation, every peculiarity of voice and gesture, exaggerating them in a way that most pleased his audience. Dickens, after a desperately hard struggle in his boyhood without friends or higher education, comes into manhood cheery, self-confident, energetic, filled with the joy of his work. He finds good everywhere, even in the jails and in the slums, simply because he is looking for it. থ্যাংক ইউ ভেরি মাচ। এই স্লাইডটা হচ্ছে আপনাদের মিড টার্মের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। চার্লস ডিকেন্সের জীবনের চারটা ধাপ আমরা এখানে পাচ্ছি।
দেখেন লেখা আছে উপরে, হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াজ অফ ইমেন্স ভ্যালু। তার যে অভিজ্ঞতা, তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি উপন্যাস লিখেছেন। তার জীবনের 4টা ধাপ আপনারা মাথায় রাখেন, এটা আপনাদের ভাইভার জন্য ইম্পর্টেন্ট। কয়টা ধাপ আছে? 4টা। চার্লস ডিকেন্সের জীবনকে আমরা 4টা ধাপে ভাগ করতে পারি। উই ক্যান ডিভাইড হিজ লাইফ ইনটু 4 স্টেজেস। প্রথম স্টেজ, ফার্স্ট অ্যাজ এ চাইল্ড, পুয়ার অ্যান্ড লোনলি। ছেলেবেলা, তার শৈশব কেটেছে একদম লোনলি অ্যান্ড ইন পভার্টি, প্রচন্ড দারিদ্র্যের মধ্য দিয়ে, নিঃসঙ্গতার মধ্য দিয়ে একটা শিশু যখন বেড়ে ওঠে, চার্লস ডিকেন্স একদম তার জীবন দিয়ে উপলব্ধি করেছেন যে কতটা কষ্ট, একজন দরিদ্র শিশুর শৈশব কতটা কষ্টের হতে পারে। একটা শিশু হু ইজ পোর অ্যান্ড লোনলি, লঙ্গিং ফর লাভ অ্যান্ড ফর সোসাইটি। ছোট একটা শিশু, সে কি চায়? ভালোবাসা চায়। সে তো আর টাকা পয়সা চায় না, সে ভালোবাসা চায়, সে স্নেহ চায়। হি এক্সপেক্টস রিকগনিশন ফ্রম সোসাইটি, সমাজ তাকে মূল্যায়ন করুক, স্বীকৃতি দিক, এটাই তো সে চায়। হি laid the foundation for those heart-rending pictures of children. এই দরিদ্র শ্রেণীর শিশুদের কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, কতটা যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, এটা তার আমার উপন্যাস পড়লে আমাদের চোখের সামনে ছায়াছবির মতো ভেসে ওঠে। উই ক্যান লিটারালি সি দ্য ডকুমেন্টারি অফ ভিক্টোরিয়ান স্ট্রাগলিং ওয়ার্কিং চাইল্ডস। ভিক্টোরিয়ান পিরিয়ডে যেসব শিশুরা একদম শৈশব থেকেই মানে সংগ্রাম করেছে। গত গত লেকচারে আমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর একটা কবিতার কথা শুনেছি, সেখানে ওয়ার্কিং চাইল্ডদের সম্পর্কে উনি কবিতা লিখেছিলেন। চার্লস ডিকেন্স, উনি কিন্তু তার নিজের জীবন থেকে, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে উনি দেখিয়েছেন যে ভিক্টোরিয়ান পিরিয়ডে ওয়ার্কিং ক্লাস চিলড্রেন তারা কতটা কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করত। ডিকেন্স তার নিজের জীবনটাকে ভিত্তি করে উনি উপন্যাসটা লিখেছেন, একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। দ্বিতীয় ধাপ, সেকেন্ড, অ্যাজ এ ক্লার্ক ইন লয়ার্স অফিস অ্যান্ড ইন দ্য কোর্ট। আপনারা জেনেছেন অলরেডি যে তার বাবা তার শৈশবের বেশিরভাগ সময় জেলে, ঋণ ঋণ আদায়ে ব্যর্থ হওয়ায় তাকে জেলে পচতে হয়েছে বহু বছর। তখন চার্লস ডিকেন্স তার জীবনের দ্বিতীয় ধাপে লয়ারের অফিস, আইনজীবীর যে অফিসে, সেখানে চাকরি করত। কোর্টেও সে চাকরি করেছে ডিকেন্স। আমাদের ডিকেন্স উনি কোর্টে চাকরি করেছেন, লয়ারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করেছেন। এবং তার এই যে অভিজ্ঞতা, একজন আইনজীবীর অ্যাসিস্ট্যান্ট, সহকারী, মানে তো বুঝতে পারছেন যে তখনকার সময়ের যে আইন কানুনের বিভিন্ন ফাঁক ফোকর, এইসব নিয়ে উনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ডিকেন্স learn to understand both enemies and the victims of society. ডিকেন্স একদম চোখের সামনে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পেয়েছেন যে কারা সমাজের শত্রু, হু আর দ্য এনিমিজ অফ সোসাইটি অ্যান্ড হু আর দ্য ভিকটিমস অফ সোসাইটি, কারা সমাজের ভিকটিম, কারা এনিমি, কারা ভিকটিম। ডিকেন্স একদম চাক্ষুষ চোখের সামনে দেখেছেন, খুব কাছ থেকে দেখেছেন, সমাজের নির্মম দিকটা উনি একদম কাছ থেকে দেখেছেন, কারা সমাজের শত্রু এবং কারা সাফার করে, হু আর দ্য ভিকটিমস, between whom the harsh laws of that day frequently made no distinction. যারা অসহায়, যারা দরিদ্র, those who are poor, they didn't get any privilege by law. তারা আইনের দিক থেকে কোনো রকম সাহায্যই পেত না। They were ignored by law. আইন কখনোই দরিদ্রদের সুবিধার জন্য কাজ করেনি। আইন সবসময় যারা আপার ক্লাস, যারা সফিস্টিকেটেড ক্লাস, যারা ধনী, তাদের পক্ষে। চার্লস ডিকেন্স এই কথা তিনি বইতে পড়েননি, কোনো গল্পের বইতে বা কোনো বইতে ডিকেন্স এই তথ্যটা পাননি। উনি তার নিজের জীবন থেকে জেনেছেন যে সমাজে যারা দরিদ্র তাদের জীবন কতটা অভিশপ্ত। থার্ড স্টেপ, 3 নম্বর স্টেপ, চার্লস ডিকেন্স এখন তার জব চেঞ্জ করছেন। থার্ড, এতদিন ছিলেন লয়ারের অফিসের সহকারী, এখন তিনি চাকরি করবেন অ্যাজ এ রিপোর্টার, নিউজপেপার, সংবাদপত্রের রিপোর্টার। থার্ড, অ্যাজ এ রিপোর্টার
অ্যান্ড তারপর আবার চেঞ্জ করছেন অ্যাজ এ ম্যানেজার অফ ভেরিয়াস নিউজ পেপার, বিভিন্ন কাগজের উনি ম্যানেজার ছিলেন। এই যে উনি পত্রিকায় যে চাকরি করলেন, প্রথমে রিপোর্টার ছিলেন, পরে ম্যানেজার হলেন, এতে কি লাভটা হলো? এতে তিনি বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করলেন। তার এই অভিজ্ঞতা অমূল্য অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনি টাকা পয়সা দিয়ে বিচার করতে পারবেন না, অমূল্য, প্রাইসলেস। হি লার্ন দ্য ট্রিক অফ রেস রাইটিং। এই সাংবাদিক হওয়ার সুবাদে তিনি শিখে ফেললেন যে কোন ধরনের লেখা পাবলিক বেশি খায়, কোন ধরনের লেখার ডিমান্ড বেশি, কোন ধরনের লেখা ভাইরাল হয়, কোন ধরনের লেখা মানুষজন হটকেকের মতো লুফে নেয়। দ্য রেসি রাইটিং উনি শিখে নিলেন যে কিভাবে কিভাবে লিখলে মানুষজন সেটা পাগলের মতো লুফে নেবে। অ্যান্ড অফ নোয়িং টু এ নাইসটি, এবং খুব ভালোভাবে শিখে নিলেন হোয়াট উড সুট দ্য পপুলার টেস্ট। হোয়াট উড সুট দ্য পপুলার টেস্ট, সাংবাদিক হওয়ার সুবাদে ডিকেন্স একদম ভালোভাবে চাক্ষুষ প্র্যাকটিক্যালি শিখে নিলেন যে কোন ধরনের লেখা পাবলিক ডিমান্ডে আছে, পপুলার টেস্ট কোন ধরনের লেখায়। এবং ডিকেন্স খুব ভালোভাবে শিখে নিলেন কোন ভাবে লিখলে পাবলিক হটকেকের মতো উপন্যাস বা গল্প লুফে নেবে। তাহলে তার যে রিপোর্টার, তার সংবাদপত্রের রিপোর্টার ম্যানেজার হওয়াটা পুরোপুরি সার্থক। ডিকেন্স তার জীবনের অভিজ্ঞতা দিয়ে শিখছেন, ধীরে 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 একটু একটু করে কিন্তু উনি ওনার জীবনে উপরে উঠছেন। ফোর্থ স্টেজ, 4 নম্বর স্টেজ, ভেরি ইম্পর্টেন্ট, হি ওয়াজ অ্যান অ্যাক্টর। তিনি অভিনয় করেছেন, বিভিন্ন নাটকে তিনি অভিনয় করেছেন। অলওয়েজ অ্যান অ্যাক্টর ইন স্পিরিট, এবং তার ক্যারেক্টারের মধ্যে, তার অ্যাটিটিউডের মধ্যে সবসময় একজন অভিনেতা বাস করত। ওনার সবকিছুতে উনি ড্রামা পছন্দ করতেন। হি সিজড আপন এভরি ড্রামাটিক পসিবিলিটি। চার্লস ডিকেন্স, হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য কিং অফ ড্রামা। এবং এত চমৎকার ভাবে উনি ড্রামাটিক সিচুয়েশন গুলো তার উপন্যাসে ক্রিয়েট করতেন যে মানুষ তখন অবাক হয়ে যেত যে এইভাবে এত চমৎকার ভাবে উপন্যাসে ড্রামাটিক সিচুয়েশন এর আগে কেউ কখনো এইভাবে আনতে পারেনি। ড্রামা ইন নভেল। চার্লস ডিকেন্স যদি আমরা পাঠ করি, তার নভেল পাঠ করলে আমাদের নভেলও পড়া হবে, একই সাথে ভিক্টোরিয়ান পিরিয়ডের ড্রামাও আমাদের কভার করা হয়ে যাবে। Every dramatic possibility, every tense situation, every peculiarity of voice and gesture, exaggerating them in the way that most pleased his audience. দেখেন এই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট। চার্লস ডিকেন্স খুব ভালো করে জানতেন যে কোন অংশটা এক্সাজারেট করলে, কোন অংশটাতে বেশি এমফেসিস করলে, কোন অংশটা একটু অতিরঞ্জন করলে, একটু চটকদার করলে ইট উইল মোস্ট প্লিজ হিজ অডিয়েন্স, তার দর্শকরা অনেক বেশি আনন্দ পাবে। ডিকেন্স খুব ভালোভাবে জানতেন যে তার দর্শককে কিভাবে আনন্দ দেয়া যায়। ডিকেন্স ওয়াজ মাস্টার ইন ইট, ইট ওয়াজ অ্যান মাস্টারফুল স্কিল। ডিকেন্স খুব ভালোভাবে জানতেন যে এইভাবে এই উপন্যাসের এই জায়গায় এই টুইস্টটা নিয়ে আসলে পাবলিক একদম পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। মানে দর্শককে কিভাবে সন্তুষ্ট করা যায়, ডিকেন্সের মতো এরকম আমরা কেউ পাবো না। আপনি দেখবেন, এর পরবর্তীতে দেখবেন যে ডিকেন্স উনি যেভাবে পপুলার টেস্ট, অডিয়েন্স প্লেজার, এই বিষয়গুলো উনি যেভাবে অ্যানালিসিস করেছেন, এইভাবে কেউ কখনো চিন্তা করেনি যে দর্শকের মূল্যটা চিন্তা করে। মূলত উপন্যাসিক যারা, তারা তো নিজের তাগিদে লিখেন, সমাজের তাগিদে লিখেন, নানা রকম উদ্দেশ্য থাকে, কিন্তু ডিকেন্স অলওয়েজ রেসপেক্টেড অডিয়েন্স। অডিয়েন্সের টাকাই যেহেতু, রিডারের টাকাই যেহেতু পেট চলবে, পাঠকের টাকাই তো পেট চলে লেখকের, তাই না? অতএব ডিকেন্স ওই জিনিসটা ভালো করে দেখেছেন যে কিভাবে উপন্যাসটাকে সাজালে সেটা পপুলার হয়, সেটা দর্শককে আনন্দ দেয়, পাঠককে আনন্দ দেয়, এবং পাঠক অনেক বেশি আকৃষ্ট হয়। বুঝতে পারছেন? উনি তার জীবনের প্রতিটা স্টেপে, ওনার যে শৈশব, ওনার যে কষ্টের শৈশব, সেখানে তিনি সেই তার অভিজ্ঞতার আলোকে তিনি পথশিশু, ওয়ার্কিং চাইল্ডদের জীবন নিয়ে উপন্যাস লিখেছেন। তারপর তিনি যখন আইনজীবীর অফিসে চাকরি করেছেন, সেখানকার অভিজ্ঞতা যে আইন দরিদ্রের প্রতি সবসময় আনফেয়ার,
পোর্স আর অলওয়েজ ইগনোরড বাই ল। এই বিষয়টা উনি দেখেছেন যে সমাজের যারা ভিকটিম কারা এবং সমাজের শত্রু কারা তাদের কথা তিনি যেভাবে দেখেছেন এইভাবেই উপন্যাসে তুলে ধরেছেন। তারপর তিনি সাংবাদিক হিসেবে জেনেছেন কিভাবে লিখলে, কোনভাবে লেখা আনলে সেটা দর্শকের মনে প্রবল চাহিদা সৃষ্টি করবে। এবং ফাইনালি অ্যাজ অ্যান অ্যাক্টর, ড্রামা কিভাবে প্রেজেন্ট করা যায়, কিভাবে ড্রামাটিক ওয়েতে একটা উপন্যাস লেখা যায়, এটা ডিকেন্স দেখিয়ে দিয়ে গেছেন। এবং এই একটা জায়গায় অন্য কেউই তার ধারে কাছে আসতে পারবে না। ডিকেন্স আফটার এ ডেসপারেটলি হার্ড স্ট্রাগল ইন বয়হুড, তাহলে আমরা দেখতে পেয়েছি যে তার শৈশবে তিনি একদম 5-6 বছর বয়স, যখন তার বয়স 5-6 তখন থেকেই তিনি কিন্তু চাকরি করছেন, তখন থেকেই তিনি বিভিন্ন জায়গায় কাজ করছেন, রোজগার করছেন, নিজের রুটি নিজেই রোজগার করেছেন। ইট ওয়াজ আ হার্ড স্ট্রাগল। তার শৈশবটা প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে কেটেছে। উইদাউট ফ্রেন্ডস অর হায়ার এডুকেশন, শিক্ষার তো নামগন্ধই নাই। ডিকেন্স নিজে নিজে শিখেছেন। ডিকেন্স ওয়াজ সেলফ টট, স্বশিক্ষিত। তিনি কোনো ওই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত না, সেলফ টট, নিজে নিজে শিখেছেন। স্কুল কলেজে উনি তো নিয়মিত হতে পারেননি, টাকা দিতে পারেননি, নিজে নিজে শিখেছেন। বাট এত স্ট্রাগল নিয়ে বড় হওয়ার পরেও, এত কষ্ট করে, এত বঞ্চনার মধ্য দিয়ে, এত দারিদ্র্যের কষাঘাতের মধ্য দিয়ে বড় হওয়ার পরেও তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, হি কামস ইনটু ম্যানহুড চেয়ারে। তাকে কখনোই তার মুখের হাসি কখনো কেউ বিলীন হয়ে যেতে দেখেনি। হি ওয়াজ অলওয়েজ চেয়ারফুল, চেয়ারি, সেলফ কনফিডেন্ট। ডিকেন্স ওয়াজ সেলফ কনফিডেন্ট। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তারপরেও ডিকেন্সের অ্যাটিচিউডে সেটা কখনো ছাপ ফেলেনি। সেলফ কনফিডেন্ট, এনার্জেটিক, সবসময় এনার্জেটিক, সবসময় এনার্জেটিক, ফিল্ড উইথ দ্য জয় অফ হিজ ওয়ার্ক। ডিকেন্স তার জীবনে যাই করেছেন, বোতলের লেবেল লাগানো থেকে শুরু করে অভিনয়, সব জায়গায় তিনি আনন্দের সাথে কাজ করেছেন। ফিল্ড উইথ জয় অফ হিজ ওয়ার্ক, প্রতিটা কাজে তার আনন্দের ছাপ। হাইলাইট করা আছে, খুবই গুরুত্বপূর্ণ, মার্ক করে রাখেন, নোট করে রাখেন। হি ফাইন্ডস গুড এভরিওয়্যার। ডিকেন্স উনি সব জায়গায় ভালো খুঁজে পেয়েছেন। উনি যেখানেই দেখেছেন ভালো খুঁজে পেয়েছেন। সমাজের অন্ধকারের থেকে বেশি উনি আলোর কথা বলেছেন, কালোর থেকে বেশি উনি আলোর কথা বলেছেন, মানুষের খারাপের থেকে উনি ভালোর কথা বেশি বলেছেন। হি ফাইন্ডস গুড এভরিওয়্যার, এত কিছুর পরেও ডিকেন্স সবকিছুর মধ্যে ভালো খুঁজে পাচ্ছেন। কতটা পজিটিভ, কতটা অপটিমিস্টিক। হি ফাইন্ডস গুড এভরিওয়্যার, ইভেন ইন দ্য জেলস। জেল লাইফ, জেলে তো তিনি ছোটবেলা থেকে গিয়েছেন, তার বাবা তো জীবনের বড় অংশ জেলেই কাটিয়েছে। এই জেলের জীবনেও যে ভালো দিক থাকতে পারে সেটা দেখিয়েছেন। ইভেন ইন দ্য জেলস, ইন দ্য স্লামস, বস্তিতে, নোংরা বস্তিতেও যে ভালো কিছু থাকতে পারে, সিম্পলি বিকজ হি ইজ লুকিং ফর ইট। আন্ডারলাইন, মার্ক করে রাখেন। চার্লস ডিকেন্স কেন ভালো কিছু খুঁজে পাচ্ছেন? কারণ তিনি ভালো কিছু খুঁজছেন। আপনি তাই পাবেন আপনি যা খুঁজবেন। ডিকেন্স ভালো কিছু পাবার ইন্টেনশন নিয়ে উনি খুঁজছেন, উনি ভালো কিছু পেয়েছেন। জীবনের এত নির্মম পর্যায়ে এসেও এত কষ্ট করে উনি বড় হয়েছেন, কিন্তু তার মধ্যে কোনো নেগেটিভিটি কেউ কখনো দেখেনি। অলওয়েজ পজিটিভ, অপটিমিস্টিক, আ ব্লেসড নভেলিস্ট। ডিকেন্স নিজের চেষ্টা একদম সমাজের তলা থেকে সমাজের উপরে উঠেছেন। এবং তার এই যে সংগ্রাম, তার যে সংগ্রাম মুখর জীবন, তার মধ্যে বিন্দুমাত্র নেগেটিভিটি কখনো কেউ দেখেনি। অলওয়েজ পজিটিভ, অলওয়েজ অপটিমিস্টিক। উনি ভালো কিছু খুঁজেছেন, ভালো কিছু পেয়েছেন। চার্লস ডিকেন্স সব জায়গায় উনি ভালো কিছু খুঁজে পেয়েছেন। এই কাজটা কিন্তু সব সাহিত্যিকরা করতে পারে না। এরিন তাসনিম জারিন শুনতে পাচ্ছেন? সুমাইয়া সুলতানা দেখতে পাচ্ছেন? সুমাইয়া, সুমাইয়া সুলতানা, শ্রাবণী সুলতানা,
শ্রাবণী সুলতানা, নওরিন ইসলাম মিথিলা, নওরিন ইসলাম মিথিলা। Yes, sir. হ্যাঁ, পড়েন তো এই স্লাইডের শুরু থেকে। পিকউইক ওয়াজ রিটেন। Okay, sir. Pickwick was written at the suggestion of an editor for serial publication. The object was to amuse the public and, incidentally, to sell the paper. Labeled a humorist. In Oliver Twist, the hero was a poor child, the unfortunate victim of society. Dickens exaggerated the woeful Exaggerated, exaggerated exaggerated, exaggerated. exaggerated the woeful condition of the poor, the unnecessary degradation and suffering of the poor in English workhouses, and filled his pages with sentiment which easily slipped over into sentimentality. ওকে, থ্যাংক ইউ। আমরা এই দুটো একটু দেখে নেই। ডিকেন্সের প্রথম দুটো নভেল সম্পর্কে বলা আছে। পিকউইক, যেটা দিয়ে উনি একদম ফেমাস হয়ে গেলেন, এটা এডিটর বুঝতে পেরেছেন যে এই ছেলে তো চমৎকার ট্যালেন্ট, এ তো অদ্ভুত ট্যালেন্ট, এ এত সুন্দর লিখে যে মানুষজন শুধুমাত্র তার পিকউইক পড়ার জন্য এই পত্রিকা কিনতো, জাস্ট অনলি টু রিড পিকউইক। এডিটর বলেছিলেন যে এই পিকউইকটা একবারে পাবলিশ না করে সিরিয়াল করে খন্ডে 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 একটু একটু করে পাবলিশ করে, যেন যেন এই পিকউইকের লোভে যারা রিডার তারা এই পত্রিকাটা কিনে। দ্য অবজেক্ট ওয়াজ টু অ্যামিউজ দ্য পাবলিক, মানুষকে আনন্দ দেয়া, অ্যান্ড ইনসিডেন্টালি টু সেল দ্য পেপার, এবং পত্রিকা যেন বিক্রি হয়। এই অসাধারণ লেখাটা মানে মানুষের মধ্যে এতটা জনপ্রিয় হলো যে পিকউইক লেখার কারণে ডিকেন্সের একটা লেবেল হয়ে গেল যে হি ওয়াজ এ হিউমারিস্ট। হিউমারিস্ট বলতে হিউমারিস্ট বলতে মানে হাস্যরস, যার লেখার মধ্যে হাস্যরস বেশি পাওয়া যায়, হাস্যকর কৌতুক উপাদান বেশি। মানে পিকউইক মেইনলি ইট ওয়াজ আ হিউমার নভেল, হাসির উপন্যাস আমরা বলতে পারি। এখন ডিকেন্স তো একজন হিউমারিস্ট হিসেবে থাকতে চান না, এই জন্য উনি একটু ধারা চেঞ্জ করলেন, তার উপন্যাসের ধারা চেঞ্জ করলেন। তার পরবর্তী নভেল অলিভার টুইস্ট, যেটা হয়তো আপনারা অনেকে পড়েছেন বা পড়বেন ভবিষ্যতে। অলিভার টুইস্ট এই উপন্যাসে আমরা দেখব দ্য হিরো ওয়াজ এ পুয়ার চাইল্ড। অলিভার টুইস্টের যে প্রোটাগনিস্ট হিরো, সে হচ্ছে দরিদ্র একজন শিশু। মানে বোঝা যাচ্ছে ডিকেন্স তার নিজের জীবনের উপাদান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে কিন্তু অলিভার টুইস্টের নায়ককে সাজিয়েছেন। The hero of Oliver Twist was a poor child, the unfortunate victim of society. Unfortunate victim of society, সমাজের ভিকটিম। ডিকেন্স এক্সাজারেটেড, ডিকেন্স তার জীবনের অভিজ্ঞতা তো নিয়েছেন এবং সেটাকে উনি একটু অতিরঞ্জন করেছেন, একটু এক্সাজারেট করেছেন। সাধারণ মানুষকে যদি আপনি একটু এক্সাজারেট না করেন তাহলে তাদের মনে সেটা গেথে থাকবে না। যদি আপনি যেমন রিয়েলিস্টিক ওয়েতে দেন তাহলে কিন্তু অনেক কিছু আমরা সেটা জাস্ট চোখ বুলিয়ে যাব, কিন্তু সেটা আমাদের মনে কিন্তু দাগ কাটবে না। মনে দাগ কাটানোর জন্য মাঝে মাঝে একটু অতিরঞ্জন করতে হয়। ডিকেন্স জানতেন যে কতটুকু অতিরঞ্জন করাটা উচিত হবে। উনি এই যে পথ শিশুদের যে দুঃখের জীবন, woeful কন্ডিশন অফ দ্য পুয়ার, উনি এটাকে খুব একটু অতিরঞ্জন দিয়ে, যতটুকু না কষ্টে ছিল তার থেকে একটু বেশি কষ্টে উনি তার উপন্যাসে দেখিয়েছেন। এবং এখানে আমরা পাচ্ছি যে এটা হচ্ছে তার বিপক্ষে যারা ক্রিটিক তারা বলেছেন দ্য আননেসেসারি ডিগ্রেডেশন অ্যান্ড সাফারিং অফ দ্য পুয়ার ইন ইংলিশ ওয়ার্ক হাউসেস। মানে বিভিন্ন বাড়িতে যখন দরিদ্র ফ্যামিলির কেউ চাকরি করতে বা কাজ করতে আসতো, তাদের যে সাফারিংটা, যতটুকু সাফারিং তখনকার মানে বিদ্যমান ছিল, উনি তার থেকে একটু বেশি সাফারিং দেখিয়েছেন। অনেকে বলে থাকেন যে ইট ওয়াজ রাইট, অনেকে আবার বলে থাকেন এটা ঠিক হয়নি। কিন্তু একটা জায়গায় ডিকেন্স সফল হয়েছেন, সেটা হচ্ছে পাঠকের মনে, পাঠকের হৃদয়ে দাগ কাটতে।
যেভাবেই লিখেছেন, এক্সাজারেশন হোক যাই হোক, ডিকেন্স ফিল্ড হিজ পেজেস উইথ সেন্টিমেন্ট। এরকম আবেগ, মানে পাঠকের মনে সহজেই তিনি দাগ কাটতে পেরেছেন, which easily slipped over into sentimentality। এবং অলিভার টুইস্ট পড়ে চোখের পানি ফেলেনি এরকম মানুষ খুব কম আছে। অলিভার টুইস্ট যারা পড়েছে তারা এই দরিদ্রদের সাফারিং দেখে তাদের চোখে জল আসবেই। এবং ডিকেন্স তাহলে দুই জায়গায় সফল, একজন কৌতুক লেখক হিসেবেও সফল, একজন আবেগী উপন্যাস লেখক হিসেবেও সফল। ডিকেন্স কিন্তু তার রাইটিংটাকে সানিয়ে নিচ্ছেন। আচ্ছা, হুরায়রা ফাতিমা দেখতে পাচ্ছেন? Yes, sir. পরেরটা পড়েন তো। ইন নিকোলাস নিকেলবি। In Nicholas Nickleby, he discusses the abuses of charity schools and brutal schoolmasters. Here we find mirth on the one hand, injustice and suffering on the other, mingling humor and pathos, tears and laughter as we find them in life itself, greater dramatic effect to his narrative. Most of Dickens' novels belong decidedly to the class of purpose or problem novels. His bleak bleak house attacks. Sorry, sir. His bleak house attacks the law's delays, Little Dorrit, the injustice which persecutes poor debtors, and Dickens' serious purpose was to make the novel the instrument of morality and justice. Dickens aimed to correct the general selfishness and injustice of society toward the poor, and he was more successful than all the works of other literary men of his age combined. Other major works, David Copperfield, A Tale of Two Cities, Dombey and Son, Our Mutual Friend, and Old Curiosity Shop. থ্যাংক ইউ। তাহলে এখান থেকে আমরা স্টেজগুলো জেনে নেই। নিকোলাস নিকেলবিতে উনি কি দেখাতে চেয়েছেন? তার নিকোলাস নিকেলবি এই উপন্যাসে উনি দেখাতে চেয়েছেন দ্য অ্যাবিউজেস অফ চ্যারিটি স্কুলস। এই যে বিনা পয়সায় তখনকার দিনের গরিব শিশুদেরকে স্কুলে পড়ানো হতো, সেই স্কুলের টিচাররা কতটা নিষ্ঠুর ছিল সেটা উনি উনার উপন্যাসে দেখিয়েছেন। উনি তো সেই চ্যারিটি স্কুলে কিছুদিন গিয়েছেন, শিক্ষকদের অমানবিকতা দেখে উনি নিজে সাফার করেছেন। তার সেই সাফারিং এর আলোকে উনি দেখিয়েছেন যে চ্যারিটি স্কুলগুলোতে শিশুরা, দরিদ্র শিশুরা তারা কতটা নির্যাতনের শিকার হয়, এন্ড ব্রুটাল স্কুল মাস্টার্স, যারা টিচার তারা কতটা নিষ্ঠুর, নিকোলাস নিকেলবিতে ডিকেন্স দেখিয়েছেন। হিয়ার উই ফাইন্ড মার্থ অন ওয়ান হ্যান্ড। এই নিকোলাস নিকেলবি এই উপন্যাসে উনি যে শুধুমাত্র এই পুয়ার চাইল্ডদের যে যন্ত্রণা সেটাকে উনি দেখিয়েছেন, শুধু যে সেন্টিমেন্টালিটি নিয়ে খেলা করেছেন তাই নয়, এখানে উনি কম্বিনেশন করেছেন। হিয়ার উই ফাইন্ড মার্থ অন ওয়ান হ্যান্ড, একদিকে উনি কিছু হিউমার এলিমেন্ট রেখেছেন, কিছু মজার হাস্যকর কিছু উপাদান রেখেছেন, এবং একই সাথে তার সাথে মিক্স করে দিয়েছেন ইনজাস্টিস এন্ড সাফারিং অন দ্য আদার। একটা ব্যালেন্স আমরা পাই, নিকোলাস নিকেলবিতে একটা ব্যালেন্স পাই। পিকউইক প্রথম উপন্যাসটা যেমন পুরাটাই হচ্ছে কৌতুক, মানে হোল নভেল ওয়াজ হিউমার নভেল, হাস্য হাস্য রসাত্মক ব্যঙ্গাত্মক কৌতুক নভেল ছিল। আর অলিভার টুইস্ট পুরাটাই ছিল হচ্ছে সেন্টিমেন্টাল। এখন নিকোলাস নিকেলবিতে আমরা তার একটা চমৎকার সমন্বয়, চমৎকার একটা কম্বিনেশন পাই। নিকোলাস নিকেলবিতে আমরা মার্থ খুঁজে পাই, মানে আনন্দের কিছু উপাদানও আছে, আবার কষ্টের কিছু উপাদানও আছে, ইনজাস্টিস এন্ড সাফারিং অন দ্য আদার। এই যে মিংলিং হিউমার এন্ড প্যাথার্স, টিয়ার্স এন্ড লাফটার as we find them in life itself, চমৎকার কথা, কাগজ কলম থাকলে লিখে রাখেন। ডিকেন্স তার এই নিকোলাস নিকেলবি উপন্যাসে উনি আমাদের জীবনে যে সুখ দুঃখ, হাসি আনন্দ, কান্না, এই যে সমস্তটা মিশ্রণ,
হাসি কান্নার মিশ্রণ, দুঃখ আনন্দের মিশ্রণ। আমাদের জীবনে আমরা যেভাবে হাসি এবং কান্নাকে পাশাপাশি পাই, আনন্দ এবং দুঃখকে পাশাপাশি পাই, একইভাবে আমরা নিকোলাস নিকেলবিতে মার্থ অ্যান্ড সাফারিংটাকে পাশাপাশি পাচ্ছি। জীবনে যেমন হাসি আনন্দ দুঃখ বেদনা থাকে পাশাপাশি, একইভাবে নিকোলাস নিকেলবিতে আমরা এই দুটার সমন্বয় পাই। A greater dramatic to his narrative. তার মানে ধীরে ধীরে ডিকেন্সের উপন্যাস কিন্তু আরো শক্তিশালী হচ্ছে, আরো ম্যাচিওর্ড হচ্ছে। পিকউইক, অলিভার টুইস্ট, নিকোলাস নিকেলবি, ধীরে ধীরে ডিকেন্সের লেখনী কিন্তু উন্নত হচ্ছে। পিকউইক প্রথম দিকে শুধু পাবলিক ডিমান্ড, ডিকেন্স কিন্তু পরবর্তীতে সমাজের দুঃখ দুর্দশাকে তুলে ধরতে চেয়েছেন। নিকোলাস নিকেলবিতে এসে পপুলার ডিমান্ড প্লাস সেন্টিমেন্টালিটি দুটোকে উনি সমন্বয় করেছেন। ডিকেন্স কিন্তু ধীরে ধীরে তার লেখাটাকে ট্রান্সফর্ম করছেন। ডিকেন্স ধীরে ধীরে আরো পলিশড হচ্ছেন। Most of Dickens' novels belong decidedly to the class of purpose or problem novels. এর পরবর্তীতে ডিকেন্স তো প্রচুর নভেল লিখেছেন, প্রচুর। তার পরবর্তী নিকোলাস নিকেলবির পরে যে উপন্যাসগুলো লিখেছেন বেশিরভাগই ছিল প্রবলেম নভেলস, সমাজের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, বিভিন্ন সামাজিক সমস্যা, সোশ্যাল প্রবলেমস এন্ড সলিউশন, এভরিডে সোশ্যাল প্রবলেমস এন্ড সলিউশন। এখন আমরা ফিরে যাই আমাদের ভিক্টোরিয়ান লিটারেচারের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যই ছিল ডেইলি প্রবলেমস অফ ডেইলি লাইফ এন্ড ইটস পসিবল সলিউশন। ডিকেন্স কিন্তু সেখানে স্বাক্ষর রাখছেন। হিজ ব্লিক হাউস, তার যে ব্লিক হাউস, এখানে হিজে একটা এস বেশি আছে, এটা কারেকশন করে নেবেন। HIS হবে, ডাবল এস হবে না, একটা এস হবে। হিজ ব্লিক হাউস, তার যে ব্লিক হাউস উপন্যাস, এখানে ডিকেন্স খুবই গুরুতর একটা বিষয় নিয়ে কথা বলেছেন, দ্য লজ ডিলেজ। দ্য ল ডিলেড ইজ ল ডিনাইড, একটা কথায় আছে, আইন যদি আসতে দেরি হয় সেটাই হচ্ছে আইনকে তখন অবহেলা করা হলো। ল ডিলেড ইজ ল ডিনাইড। এই যে বিচার করতে গিয়ে দেরি হয়ে যায়, আমাদের দেশে তো আরো বেশি, বিদেশেই দেরি হয়, আমাদের দেশে আরো বেশি। দ্য ডিলেজ ইন ল, আইন প্রয়োগ করতে গিয়ে দেরি হয়ে যায়, এবং এর ফলে যে সমাজে একটা করুণ অবস্থা সৃষ্টি হয় সেই বিষয়ে ডিকেন্স কিন্তু লিখে গেছেন। বিশেষ করে তিনি যখন আইনজীবীর অফিসে চাকরি করতেন, উনি তো দেখতে পেতেন যে মানুষ কি পরিমাণে, বিশেষ করে যারা লোয়ার ক্লাস, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, তারা আইনের হাতে কিভাবে লাঞ্ছিত হয়েছে। তাদের জন্য ল সবসময় ডিলেইড, তারা কখনো সময় মতো ন্যায় বিচার পেত না। ন্যায় বিচার যদি হতে দেরি হয় সেটাই তো অবিচার। এই যে ন্যায় বিচারের অভাব, মানে একদম যথাসময়ে ন্যায় বিচারের অভাব, এইটার উপর ভিত্তি করে ডিকেন্স ব্লেক হাউস লিখেছেন তার নিজের জীবন, একদম তার বাস্তব অভিজ্ঞতার আলোকে। লিটল ডরিট, এই উপন্যাসে ডিকেন্স showed the injustice which persecutes poor debtors. তার বাবা ঋণের টাকা পরিশোধ করতে পারেনি, এই জন্য বছরের পর বছর তাকে জেলে বসতে হয়েছে। যতদিন না পর্যন্ত তার পরিবার টাকা পরিশোধ করবে ততদিন পর্যন্ত তাকে কিন্তু জেলে কষ্ট করতে হয়েছে। এই যে একটা অন্যায় পরিস্থিতি, এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লিটল ডরিট এই উপন্যাসে ডিকেন্স কিন্তু মুখ খুলেছেন। দ্য অন্যায়, ইনজাস্টিস। অ্যান্ড ডিকেন্স, হাইলাইট করা আছে আপনাদের মনে রাখার জন্য, ডিকেন্সের সিরিয়াস পারপাস। তার উপন্যাসগুলো কিন্তু আস্তে আস্তে সিরিয়াস হচ্ছে। শুরুর দিকে ডিকেন্স পাবলিক পপুলার টেস্ট এই বিষয়ে তিনি ফোকাস করেছেন, ধীরে ধীরে কিন্তু ডিকেন্সের উপন্যাসগুলো সিরিয়াস হচ্ছে। সিরিয়াস প্লাস এন্টারটেইনমেন্ট, পাঠকের জন্য এন্টারটেইনমেন্ট অবশ্যই আছে, প্লাস ডিকেন্স ইজ সিরিয়াস। ডিকেন্সের সিরিয়াস পারপাস কি? টু মেক দ্য নভেল অফ ইনস্ট্রুমেন্ট অফ মোরালিটি এন্ড জাস্টিস। টু মেক দ্য নভেল, উপন্যাসকে ব্যবহার করা অস্ত্র হিসেবে। কিসের অস্ত্র? অফ মোরালিটি অ্যান্ড জাস্টিস। অফ মোরালিটি অ্যান্ড জাস্টিস, ন্যায় এবং ন্যায় বিচার, মানবিকতা এবং ন্যায় বিচারের পক্ষে। তাহলে আমরা ভিক্টোরিয়ান লিটারেচার
বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? অল দ্য রাইটার্স দে ওয়্যার টিচার অফ জাস্টিস, তারা সবাই মোরালিটি এন্ড জাস্টিসের শিক্ষক ছিলেন। ডিকেন্সও নিজেকে ন্যায় এবং ন্যায় বিচার এবং মানবিকতার একজন শিক্ষক হিসেবেই কিন্তু উপস্থাপন করেছেন তার উপন্যাসগুলোতে। ডিকেন্সের উপন্যাসগুলো হচ্ছে those were the instrument of morality and justice. মোরালিটি এবং জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য ডিকেন্সের উপন্যাসগুলো হচ্ছে অস্ত্র। মানুষের হাসি ঠাট্টার ছলে, মানুষকে হাসিয়ে মানুষের মনে আনন্দ দিয়ে তাকে মনে করিয়ে দেয়া মোরালিটি এন্ড জাস্টিসের কথা। আপনি যদি শুকনো শুকনো মোরালিটি এবং জাস্টিস বলে কচকচ কচকচ করেন, মানুষ বিরক্ত হবে। মানুষকে মোরালিটি এবং জাস্টিসের কথা বলতে হবে আনন্দের সাথে, মানুষ যেন আনন্দের সাথে ন্যায় বিচার এবং মানবিকতা শিখতে পারে। ডিকেন্স কিন্তু এই বিষয়টা খেয়াল করেছেন যে মানুষকে মোরালিটি এবং জাস্টিস শেখাতে হবে আনন্দের মাধ্যমে, যাতে মানুষ সেটা পজিটিভলি নেয়। খুবই ডিকেন্সের পদ্ধতিটা চমৎকার না? ডিকেন্স aimed to correct the general selfishness. ডিকেন্স এই যে মানুষের মধ্যে যে সেলফিশনেস, মানুষের মধ্যে যে স্বার্থপরতা, an injustice of society, সমাজের আপার ক্লাস লোয়ার ক্লাসের প্রতি যে অন্যায় করে, এই বিষয়টা কিন্তু তিনি সংশোধন করতে চেয়েছেন। মানুষকে এই মেসেজ, এই বার্তাটা তিনি দিতে চেয়েছেন তার উপন্যাসের মাধ্যমে। To correct the general selfishness and injustice of society towards the poor. সমাজে যারা গরিব তাদের মতো বড় অভিশপ্ত আর কেউ নাই, তাদের প্রতি সমস্ত অন্যায় অত্যাচার, এই যে দরিদ্রের প্রতি, যারা গরিব তাদের প্রতি যে অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধে তিনি কথা বলতে চেয়েছেন। স্বার্থপরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তার উপন্যাসগুলোতে। And he was undoubtedly more successful than all the works of other literary men of his age combined. তার যুগে অন্য আরো যারা রাইটার ছিলেন, অন্য সবার থেকে তিনি নিঃসন্দেহে এগিয়ে। নিঃসন্দেহে উনি অন্য সব রাইটার, তার যুগে সবাইকে যদি আমরা কম্বাইন করি, বাকি যারা আছে, গত ক্লাসে আমরা কবিদেরকে, আজকে আমরা আরো কিছু নভেলিস্টদেরকে আমরা জানবো, এদের সবার অর্জনকে যদি আমরা একত্রিত করি, ডিকেন্সের অর্জন তার থেকে বেশি। He was more successful than all the works of other literary men of his age combined. ডিকেন্স এতটাই গুরুত্বপূর্ণ একজন উপন্যাসিক। তার অন্যান্য বড় কাজগুলোর মধ্যে আছে ডেভিড কপারফিল্ড, যেটা আপনারা অনেকে হয়তো জানেন। ডেভিড কপারফিল্ড, আ টেল অফ টু সিটিজ, যেটা আপনাদের ভিক্টোরিয়ান লিটারেচার 2 কোর্সে পাঠ্য আছে। A Tale of Two Cities, আশা করি আপনারা পড়বেন মন দিয়ে। Dumbe Son, Our Mutual Friend, and Old Curiosity Shop। এই হচ্ছে ডিকেন্সের গুরুত্বপূর্ণ উপন্যাস। ডিকেন্স সম্পর্কে আমরা একটু ডিটেইলে আলোচনা করলাম, কারণ ডিকেন্স is regarded as the most significant Victorian novelist। সব দিক থেকে, ওনার ফিলসফি, ওনার অ্যাপ্রোচ, ওনার পপুলারিটি, সব দিক থেকে ডিকেন্সকে বলা হয় দ্য মোস্ট সাকসেসফুল ভিক্টোরিয়ান নভেলিস্ট। এবার আমরা চলে যাব উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। থ্যাকারে থ্যাকারে দেখবেন উনার জন্ম 1811 সালে, মানে এর চেয়ে মাত্র, ডিকেন্সের চেয়ে মাত্র 1 বছরের সিনিয়র। থ্যাকারে সম্পর্কে কে পড়বেন? জারিন তাসনিম জারিন, দেখতে পাচ্ছেন? Sir, she is facing some problems. ওকে, আচ্ছা। শামসুন নাহার পপি, সাইদুন্নেসা, Yes, sir. ওকে। শামসুন নাহার পপি, আপনি পড়েন তো ম্যাকপিস থ্যাকারে। থ্যাকারে Thackeray, after a boyhood spent in the best of English schools, with money, friends, and comforts of every kind, faces life timidly, distrustfully, and
and dislikes the literary work which makes him famous. He has a gracious and lovable personality, is kind of heart, and reverts all that is pure and good in life. Yet he is almost cynical towards the world which uses him so well and finds shams, deceptions, vanities everywhere because he looks for them. Dickens is a থ্যাংক ইউ। romantic আমরা and emotional এইটা and interprets. একটু পপি একটু 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 ধৈর্য ধরেন। হ্যাঁ, এই জায়গায় আমাদের একটু মাথায় রাখতে হবে যে একটু আগে আমরা ডিকেন্স সম্পর্কে বললাম যে ডিকেন্স সেই সমাজের তলা থেকে শুরু করে নিজের চেষ্টায় সমাজের চূড়ায় পৌঁছেছেন। পুরো নিজের চেষ্টায়, ফ্রম চাইল্ডহুড, একদম ছেলেবেলা থেকে নিজের রুটি নিজে রোজগার করেছেন এবং নিজের চেষ্টায় ধাপে ধাপে একটু 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 করে তিনি সমাজের শিখরে উঠেছেন, সাফল্যের শিখরে। তারপরেও আমরা ডিকেন্সের মধ্যে কোনো নেগেটিভিটি, কোনো রকম সিনিসিজম পাইনি। কিন্তু থ্যাকারে হচ্ছে তার উল্টো। থ্যাকারেও সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, কোনো রকম কোনো কষ্টের মধ্য দিয়ে যাননি, সব জায়গায় তিনি সব রকম সুযোগ সুবিধা পেয়েছেন। তারপরেও, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও, এত আরামে বড় হওয়ার পরেও উনাকে কোনো সংগ্রাম করতে হয়নি, কোনো কষ্ট করতে হয়নি। মানে ডিকেন্সের পুরো অপোজিট এই থ্যাকারে। অথচ তারপরেও এত আরাম আয়েসে বড় হওয়ার পরেও, যে বোল্ড করা আছে এই অংশটা দেখেন, হি ইজ অলমোস্ট সিনিক্যাল টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড। থ্যাকারে পৃথিবীর প্রতি তার একটা বিদ্বেষ, একটা বিতৃষ্ণা কাজ করে, হুইচ ইউজেস হিম সো ওয়েল। থ্যাকারে কিন্তু জীবনে কখনো কষ্ট করেননি, বাট স্টিল থ্যাকারে পৃথিবীর প্রতি বিরক্ত, ওনার মধ্যে একটা নেগেটিভিটি ছিল। থ্যাকারে ফাইন্ডস শ্যামস, ডিসেপশন, ভ্যানিটিজ এভরিওয়্যার। থ্যাকারে যেখানেই লক্ষ্য করেছেন সেখানেই তিনি মানে ভণ্ডামি, প্রতারণা, অহংকার, নেগেটিভিটি যা কিছু আছে সব জায়গায় তিনি পেয়েছেন। কেন? বিকজ হি লুকস ফর দেম। থ্যাকারে নেগেটিভ কিছু অলওয়েজ খুঁজে পেতে চেয়েছেন এবং তিনি খুঁজে পেয়েছেন। ডিকেন্স সবসময় পজিটিভ জিনিস খুঁজেছেন, তাই তিনি সবসময় পজিটিভ জিনিস পেয়েছেন। কালোর পরিবর্তে তিনি আলোর কথা বলেছেন। কিন্তু থ্যাকারে উনি খুঁজেছেনই সবসময় নেগেটিভ, সমাজের দুর্নীতি, ভণ্ডামি, প্রতারণা, যত খারাপ কিছু উনি সবকিছু এক্সপোজ করতে চেয়েছেন। আপনি তাই খুঁজে পাবেন যে আপনি খুঁজছেন। ডিকেন্স আলোর সন্ধানী ছিলেন, তিনি ভালো কিছু পেয়েছেন। থ্যাকারে অন্ধকারের পথে আছেন, তিনি সমাজের অন্ধকার দিকগুলোই আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা সমালোচনা করছি না কে সফল কে ব্যর্থ, বাট আপনাদের জাস্ট এই জিনিসটা ধারণা দেয়া। ওকে, সাইদুন্নেসা দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো। ডিকেন্স ইজ রোমান্টিক এন্ড ইমোশনাল। Dickens is romantic, emotional, and interprets the world largely through his imagination. Thackeray is the realist and moralist who judges solely by observation and reflection. He aims to give us a true picture of the society of his day, and as he finds it pervaded by intrigues and snowberry, he proceeds to satirize it and স্যাটারাইজ satirize it and satirize and point out its moral evils. In his novels, he is influenced by Swift and Fielding, but he is entirely free from the bitterness of the one and the coarseness of the other, and his satire is generally uh, softened softened by a novel tenderness. Taken together, the novels of Dickens and Thackeray give us a remarkable picture of all classes of English society in the middle of the 19th century. থ্যাংক ইউ। ডিকেন্স সম্পর্কে আমরা একটু আগে বললাম যে ডিকেন্স সবসময় পজিটিভ, অলওয়েজ অপটিমিস্টিক, জীবনের ভালো দিকগুলোকে তিনি সবসময় দেখেছেন। এত কষ্টের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন, অথচ তার মধ্যে সবসময় একটা পজিটিভিটি। ডিকেন্স উনি ছিলেন রোমান্টিক, উনি ছিলেন ইমোশনাল, উনি
পৃথিবীকে তার কল্পনা দিয়ে সব সময় আমাদেরকে দেখাতে চেয়েছেন, তার কল্পনার চোখে আমরা দেখেছি। তার মানে ডিকেন্স উনি কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে বসে উনার স্পিরিটটা কিন্তু রোমান্টিক। সেই যে রোমান্টিক পিরিয়ডের যে স্পিরিট আমরা কিন্তু ডিকেন্সের মধ্যে পাই। ডিকেন্স কিন্তু নট মানে উনি কিন্তু শুধু মোরালিটি নিয়ে কিন্তু উনি শুধু জাস্টিস মোরালিটি নিয়ে কিন্তু অবসেসড না, ডিকেন্সের মধ্যে আমরা রোমান্টিসিজমও পাচ্ছি। ডিকেন্স ইজ এ হেলদি কম্বিনেশন অফ রোমান্টিসিজম অ্যান্ড সেন্স অফ মোরালিটি। থ্যাকারে হচ্ছে একদম কট্টর বাস্তববাদী। ওনার লেখায় আমরা কল্পনা, রোমান্টিসিজম, ইমোশন এইসবের জায়গা বেশি পাবো না। থ্যাকারে উনি একজন বাস্তববাদী, উনি একজন নীতিবাদী লেখক, রিয়েলিস্ট অ্যান্ড মোরালিস্ট। উনি উনার নৈতিকতার ভিত্তিতে উনি সবকিছুকে জাজ করেন। হি এইমস টু গিভ আস এ ট্রু পিকচার অফ সোসাইটি অফ দিস ডে। তার সমাজকে উনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ডিকেন্স যেমন একটু অতিরঞ্জন করেছেন, একটু কালারফুল ওয়েতে তার সময়টাকে প্রেজেন্ট করেছেন, কিন্তু থ্যাকারে উনি কোনো মানে আননেসেসারি অর্নামেন্টেশনের প্রয়োজন অনুভব করেননি। থ্যাকারে তিনি একদম লয়ালি, ট্রুথফুলি, সিনসিয়ারলি, একদম পুরো 100% অনেস্ট থেকে উনি উনার দুই চোখে যা দেখেছেন, সমাজকে উনি যেভাবে দেখেছেন, হুবহু পুঙ্খানুপুঙ্খভাবে ওইভাবেই উনি তার উপন্যাসে তুলে ধরেছেন। কোন রকম অতিরঞ্জন নাই, কোন রকম এক্সাজারেশন নাই। ডিকেন্সের যেটা বদনাম যে উনি প্রায় এক্সাজারেট করেছেন তার উপন্যাসে, কিন্তু থ্যাকারে উনি কোনো এক্সাজারেশনের ধার ধারেননি। কারণ থ্যাকারে কখনোই পপুলার ডিমান্ড, পপুলার টেস্ট, পাবলিক ডিমান্ড এসব নিয়ে চিন্তা করেননি। ওর কথা হচ্ছে আমি যা দেখছি হুবহু, ট্রুথফুলি, সিনসিয়ারলি ওইটাই আমি আমার উপন্যাসে তুলে ধরবো। এটা একটা ভালো দিক যে তিনি তার সমাজের একদম সত্যিকারের ছবিটা তার উপন্যাসে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। সত্যিকারের ছবিটা উনি হুবহু তুলে ধরবেন এবং এর মাধ্যমেই তিনি সমাজকে কি করবেন, হি প্রসেস টু স্যাটারাইজ ইট। উনি ব্যঙ্গ করবেন সমাজকে, সমাজের আসল মুখোশটা উনি খুলে দেবেন, এক্সপোজ করবেন, অ্যান্ড পয়েন্ট আউট ইটস মোরাল ইভিল। এবং সমাজের যে মানে দুর্নীতি, সমাজের যে অন্ধকার খারাপ দিকগুলো, এগুলোকে তিনি প্রকাশ করে দিতে চান। থ্যাকারে হচ্ছে ভালো মানুষের আড়ালে যে খারাপ মানুষটা, তাকে তিনি উন্মোচন করতে চান। সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা, deeply affected, our society is deeply affected by corruption, evils, এই করাপশন, ইভিল, আনফেয়ারনেস, এই সবগুলোকে তিনি তার উপন্যাসে এক্সপোজ করতে চেয়েছেন। তার লেখায় কেউ কখনো বলতে পারবে না কোনো এক্সাজারেশন আছে। উনি সমাজকে যেভাবে দেখেছেন ওইভাবেই তিনি সমাজকে তুলে ধরেছেন, এবং তারই তুলে ধরার মধ্য দিয়েই দ্য সোসাইটি ওয়াজ স্যাটারাইজড, সমাজকে তিনি ব্যঙ্গ করেছেন এবং সমাজের তথাকথিত ভদ্রলোকদের তিনি মুখোশ উন্মোচন করেছেন। থ্যাকারের ফোকাসটা ছিল হচ্ছে আপার ক্লাস, থ্যাকারের ফোকাসটা ছিল ধনিক শ্রেণী, আপার ক্লাস, অ্যারিস্টোক্রেটিক আপার ক্লাস, আর ডিকেন্সের ফোকাস ছিল লোয়ার ক্লাস, গরিব শ্রেণী। থ্যাকারে আপার ক্লাসের পার্সপেক্টিভ থেকে ভিক্টোরিয়ান সোসাইটিকে দেখেছেন, আর ডিকেন্স লোয়ার ক্লাস পার্সপেক্টিভ থেকে ভিক্টোরিয়ান সোসাইটিকে দেখেছেন। এখন আমি দুইজনকে যদি কম্বাইন করি, টেকেন টুগেদার, দুজনকে আমরা যদি একসাথে করে দেই, দ্য নভেলস অফ ডিকেন্স এন্ড থ্যাকারে, ডিকেন্সের নভেল এবং থ্যাকারের নভেল, এই দুটাকে যদি আমরা কম্বাইন করতে পারি, ইট গিভস আস আ রিমার্কেবল পিকচার। আমরা একটা কম্প্রিহেন্সিভ, সার্বিক, টোটাল একটা পিকচার পেয়ে যাব অফ অল ক্লাসেস অফ ইংলিশ সোসাইটি ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। ভিক্টোরিয়ান পিরিয়ডের ভিক্টোরিয়ান সমাজটা কেমন ছিল তার একটা সার্বিক পরিপূর্ণ ছবি আমরা কিন্তু পেয়ে যাই। ডিকেন্স দরিদ্র শ্রেণীর পরিপ্রেক্ষিত থেকে ভিক্টোরিয়ান সমাজকে দেখেছেন, আর থ্যাকারে বিত্তশালী, বিত্তবান, ধনিক শ্রেণীর পরিপ্রেক্ষিত থেকে ভিক্টোরিয়ান সমাজকে দেখেছেন। ডিকেন্স লোয়ার ক্লাস পার্সপেক্টিভ, থ্যাকারে আপার ক্লাস পার্সপেক্টিভ।
রিচ অ্যান্ড পুয়ার অ্যান্ড রিচ, দুই পার্সপেক্টিভকে যদি আমরা একত্রে করি তাহলে আমরা বলতে পারি যে ভিক্টোরিয়ান সোসাইটির একটা সামগ্রিক কম্প্রিহেন্সিভ টোটাল পিকচার আমরা কিন্তু এই দুইজনের উপন্যাস থেকে পেয়ে যাই। তবে অনেকে বলে থাকেন যে ডিকেন্সের উপন্যাসে কিছু এক্সাজারেশন আছে, কিছু অতিরঞ্জন আছে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। তা না হলে হয়তো সমাজের কিছু জায়গায় হয়তো এক্সাক্ট পিকচারটা আমরা পাবো না। বাট স্টিল ডিকেন্সের উপন্যাস পড়ে আমাদের ভালো লাগবে, উই উইল ফিল গুড, আমাদের মনে আনন্দ আসবে। কিন্তু এটা ঠিক যে থ্যাকারে তার উপন্যাসে একদম সমাজের আসল মুখোশ তুলে ধরেছেন, কিন্তু থ্যাকারের উপন্যাস অতটা জনপ্রিয় হয়নি, কারণ থ্যাকারের উপন্যাস পড়ে মজা লাগে না, উই ক্যানট এনজয় হিজ রাইটিং। একটা জায়গায় কিন্তু থ্যাকারে ডিকেন্সের কাছে হেরে গেছেন, যদিও তার ইন্টেনশনটা ভালো ছিল, কিন্তু ওনার যে ওয়ে অফ ডেলিভারি এটাকে উনি হয়তো আর একটু ভালো করতে পারতেন। এটা নিয়ে সমালোচনা আছে, অনেকে আবার এই জন্য তাকে প্রশংসা করেন। কিন্তু প্রশংসা করলে হবে কি, মানে উনি তো মানুষকে, জনমানুষকে স্পর্শ করতে পারেননি থ্যাকারে। ডিকেন্স কিন্তু সবাইকে স্পর্শ করতে পেরেছেন, ডিকেন্স তার উপন্যাসের মাধ্যমে। ডিকেন্স মানুষকে মোরালিটি জাস্টিস শেখাতে চেয়েছেন, বাট একটু একটু ফান, একটু অ্যাবসার্ড এলিমেন্ট, একটু আনন্দের মাধ্যমে, একটু এন্টারটেইনমেন্টের মাধ্যমে শেখাতে চেয়েছেন। দুজনেরই কিন্তু ফোকাসটা এক, কিন্তু দুজনের অ্যাপ্রোচ আলাদা। ডিকেন্স তার অ্যাপ্রোচ একরকম, থ্যাকারের অ্যাপ্রোচ একরকম, দুজনের ইন্টেনশন কিন্তু এক। কিন্তু ডিকেন্স কেন সফল হয়েছেন, থ্যাকারে কেন অতটা সফল হতে পারেননি? ডিকেন্স মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, হৃদয় থেকে মস্তিষ্কে, ফ্রম হার্ট টু ব্রেইন, ডিকেন্সের রাস্তা ছিল এটা। আর থ্যাকারে সরাসরি মস্তিষ্কে ফোকাস করতে চেয়েছেন। এখানে থ্যাকারে সম্পর্কে অনেক ইনফরমেশন আছে, এটা আপনারা পড়ে নেবেন, এখানে জটিল কঠিন কোনো তথ্য নাই, আমি শুধুমাত্র জরুরি ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করছি। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, তাকে বলা হয় আর রিয়েলিস্ট, বাস্তববাদী, স্যাটারিস্ট, উনি ব্যঙ্গ বিদ্রুপ ধরনের লেখা পছন্দ করতেন, অ্যান্ড এ মোরালিস্ট। রিয়েলিস্ট, স্যাটারিস্ট, মোরালিস্ট, এটা ছিল থ্যাকারের পরিচয়। রিয়েলিস্ট, থ্যাকারিস্ট, সরি, রিয়েলিস্ট, স্যাটারিস্ট, মোরালিস্ট, সমাজকে একদম রিয়েলিস্টিক ওয়েতে রিপ্রেজেন্ট করা, রিয়েলিস্টিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে গিয়ে সমাজকে স্যাটায়ার করা, ব্যঙ্গ করা, এবং ব্যঙ্গের মাধ্যমে সমাজে মোরালিটিকে প্রতিষ্ঠা করা, এটা ছিল ম্যাকপিসের প্রসেস, ম্যাকপিসের ওয়ে অফ অ্যাপ্রোচ। তারপর তার যে সবচেয়ে বিখ্যাত উপন্যাস, এটার নামটা আপনাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে, ভ্যানিটি ফেয়ার। ভ্যানিটি ফেয়ার উপন্যাসটা উনি 2 বছর ধরে লিখেছেন, 1847 থেকে 1848। ভ্যানিটি ফেয়ার এই উপন্যাসটা হচ্ছে দ্য বেস্ট নোন অফ থ্যাকারিজ নভেলস। থ্যাকারির সমস্ত উপন্যাসের মধ্যে ভ্যানিটি ফেয়ার হচ্ছে সবচেয়ে বিখ্যাত, এই একটাই কাজ উনি খ্যাতি পেয়েছেন। ইট ওয়াজ হিজ ফার্স্ট গ্রেট ওয়ার্ক। এবং এটার উদ্দেশ্য কি ছিল, ভ্যানিটি ফেয়ার লেখার উদ্দেশ্যটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য ফোকাস? ভ্যানিটি ফেয়ার লেখার উদ্দেশ্য ছিল টু এক্সপ্রেস হিজ ওন ভিউজ অন সোশ্যাল লাইফ অ্যাবাউট হিম। তার যে সমাজ, তিনি যে সমাজে বড় হয়েছেন, আপার ক্লাস সোসাইটি, সেই সমাজের নানা রকম দুর্নীতি, নানা রকম অন্ধকার দিকগুলোকে উনি ভ্যানিটি ফেয়ার উপন্যাসের মাধ্যমে এক্সপোজ করতে চেয়েছেন। কিভাবে উনি তার সমাজের অন্ধকার দিক, করাপশন, ইভিল, এটাকে এক্সপোজ করতে চেয়েছেন, তার ব্যাখ্যা খুব সহজ ভাষায় দেয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে আবার বলবেন, আমি আলোচনা করব। বাট মোর ওভার, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে তার ফোকাসটা কি ছিল, এই যে পরের পরের পয়েন্টে দেখেন হাইলাইট করা আছে, দ্য স্যাটায়ার অন সোসাইটি। সমাজের যে অন্ধকার দিকগুলো, অশুভ, ইভিল, আনজাস্ট, কারাপ্টেড সাইড, সেটাকে এক্সপোজ করা, স্যাটায়ার করা। এবং এর মাধ্যমে উনি আসলে কি দেখাতে চেয়েছেন, লাস্ট পয়েন্টে দেখেন হাইলাইট করা আছে, ইট ইজ আ স্টোরি অফ হিউম্যান ফ্রেইলটি। তার উপন্যাসগুলোতে আমরা পাবো দোজ নভেলস, স্টোরিজ অফ হিউম্যান ফ্রেইলটি, মানুষের চরিত্রের দুর্বলতাগুলো। বিশেষ করে মানুষ যখন আরাম আয়েশে বড় হয়, আপার ক্লাস সোসাইটিতে
মানুষের এই দুর্বলতাগুলো কিন্তু অনেক প্রকটভাবে এক্সপোজ হয়ে যায়। ম্যাকপিস থ্যাকারে মানুষের দুর্বল দিকগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। মানুষের দুর্বলতা, সেখান থেকেই কিন্তু দুর্নীতি, অশুভ দিকগুলোর জন্ম। করাপশন বলেন, তারপর আপনি ইনজাস্টিস বলেন, ইভিল সাইড গুলো বলেন, সবগুলো কিন্তু মানুষের চরিত্রের দুর্বলতা থেকেই জন্ম। এবং এই যে মানুষের দুর্বলতা, এর থেকেই কিন্তু সমাজের অভিশাপ। এই সমাজের অন্ধকার দিকগুলোকে উনি তার উপন্যাসের মাধ্যমে এক্সপোজ করতে চেয়েছেন। তার উপন্যাসগুলোর একটা লেভেল অনেকে করেন যে তার উপন্যাসগুলো অনেক উপন্যাস না হয়ে স্যাটায়ার বলে থাকেন অনেকে, যেটা স্যাটায়ার। তার উপন্যাসগুলো স্যাটায়ার। বিশেষ করে আমরা লাস্ট স্লাইডে দেখলাম যে হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই সুইফট। জোনাথন সুইফটের আপনারা হয়তো পড়ে থাকবেন গালিভার্স ট্রাভেলস, 18th সেঞ্চুরি লিটারেচার 1-এ আশা করি আপনারা পড়বেন, অথবা অনেকে পড়ে ফেলেছেন। পড়েছেন না জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস? পড়ছি স্যার। হ্যাঁ, পড়ছেন। এটা কিন্তু একটা স্যাটায়ার, এবং সুইফট দ্বারা থ্যাকারে অনেকটাই প্রভাবিত, অনেকটাই ইন্সপায়ার্ড, এবং সেটা তার উপন্যাসগুলো পড়লে আমরা কিন্তু এটা খেয়াল করি যে সমাজের যে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজের দুর্বলতাগুলোকে এক্সপোজ করা, তুলে ধরা। ম্যাকপিস থ্যাকারে কিন্তু এটাই চেয়েছেন। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে উনি বিশেষ করে আপার ক্লাস ইভিল, ধনী শ্রেণী, যারা এই যে ধনিক শ্রেণী, আপার ক্লাস সোসাইটি, এই সমাজের যে করাপশন, ইভিলস, ইমোরালিটি, ইনজাস্টিস, এই জিনিসগুলোকে উনি ওনার উপন্যাসের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। এই হচ্ছে আমাদের উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। আমরা ডিকেন্স সম্পর্কে জানলাম, তার সাথে সাথেই থ্যাকারে সম্পর্কে জানলাম। ডিকেন্স এন্ড থ্যাকারে, এই দুজনকে আমরা কম্বাইন করে যদি স্টাডি করি তাহলে কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটির একটা পিকচার আমরা পেয়ে যাই। তাকে নিয়ে আলোচনা করে আমরা আজকের লেকচার আমরা শেষ করব। আমাদের লাস্ট ফোকাস ম্যারি অ্যান্ড ইভান্স। ম্যারি অ্যান্ড ইভান্স, এটা হচ্ছে ওনার আসল নাম। ওনার সিউডনেম, যে নামে উনি উপন্যাস লেখেন, ওনার ছদ্মনাম হচ্ছে জর্জ এলিয়ট। জর্জ এলিয়ট নামটা শুনলে ছেলে মনে হয়। উনি ম্যারিয়ান ইভান্স কিন্তু জর্জ এলিয়ট ছদ্মনামে লিখতেন। কেন ছদ্মনামে লিখতেন, এটা আপনাদের একটা কোয়েশ্চেন রইলো, আপনারা দেখি এটা বের করতে পারেন কিনা। আমরা তার মূল অবদানগুলো আমরা এখন পড়ি, হাতে সময় বেশি নাই, আমরা সময় নষ্ট না করি। রাকিব আহমেদ দেখতে পাচ্ছেন? রাকিব আহমেদ, জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ পড়েন তো এখান থেকে। ইন নিয়ারলি অল দ্য রাইটার্স, এখান থেকে পড়েন। ইন নিয়ারলি Okay. In nearly all the writers of the Victorian age, a strong intellectual tendency to analyze the problems of life and tendency to teach, to explain to men the method by which these problems may be solved, aim definitely at দ্য moral নভেলস, instruction. দ্য Yes, নভেলস, novel aim aim definitely at moral instruction. In George Eliot, both these tendencies reach a climax. She is more obviously, more consciously a preacher and moralizer than any of her great contemporaries, আচ্ছা though. রাকিব, রাকিব এই জায়গায় আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, বলে দেই আপনাদেরকে। দেখেন হাইলাইট করা আছে না, এই ভিক্টোরিয়ান পিরিয়ডের যে লিটারেচার, খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম আমাদের লেকচার 4-এ, টু অ্যানালাইজ দ্য প্রবলেমস অফ লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাগুলোকে বিশ্লেষণ করা। আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা কি কি আমরা ফেস করি এবং তার পসিবল সলিউশন কেমন হতে পারে, এটা কিন্তু আমরা আমাদের বৈশিষ্ট্য, একদম প্রথম বৈশিষ্ট্য ছিল ভিক্টোরিয়ান লিটারেচারের। যেহেতু ফোকাসটাই এইটা যে আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেমস এর প্র্যাকটিক্যাল সলিউশন, তাই না? তাই এই সময়কার নভেলিস্টদের মধ্যে আমরা একটা টেন্ডেন্সি খুঁজে পাই, দুইটা টেন্ডেন্সি, টু টেন্ডেন্সি, টু টিচ
to explain to men the method by which these problems may be solved. আরেকটা টেন্ডেন্সি কি, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা কিভাবে সলিউশন করা যায়। শুধু সমস্যা নিয়ে আলোচনা করলে তো হবে না, তাই না? তার সাথে সলিউশন আলোচনা করতে হবে, তাই না? আমরা যদি শুধু প্রবলেম নিয়ে পড়ে থাকি তাহলে তো সলিউশন আসবে না। প্রবলেমের সাথে সাথে সলিউশন নিয়ে আলোচনা করতে হবে। দুটো টেন্ডেন্সি আমরা তখনকার উপন্যাসিকদের মধ্যে পাই। বেশিরভাগই তারা শুধু প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করেছেন। খুব কম উপন্যাসিকই আছেন যারা সলিউশন নিয়েও কথা বলেছেন। দুটো টেন্ডেন্সি কি, নাম্বার ওয়ান, টু অ্যানালাইজ দ্য প্রবলেমস অফ লাইফ, নাম্বার টু, টু টিচ অ্যান্ড টু এক্সপ্লেন টু মেন the method by which these problems may be solved. Problems and solution. বেশিরভাগ ঔপন্যাসিক তারা শুধু প্রবলেমে ফোকাস করেছে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি কি সমস্যায় পড়ি। খুব কম ঔপন্যাসিক আছেন যারা ওটার সাথে সাথে সলিউশন নিয়েও কথা বলেছেন। শুধুমাত্র যদি টেন্ডেন্সি থাকে যে আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল প্রবলেমস গুলো নিয়ে কথা হবে, তাহলে তো সেটা কমপ্লিট হলো না। তার সাথে সাথে সলিউশন কি হতে পারে সেই টেন্ডেন্সিটা থাকাও তো জরুরি। দ্য নভেলস অফ জর্জ ইলিয়ট, আমরা এখন যার যে ভদ্র মহিলার কথা বলছি, ম্যারিয়ান ইভান্স, অলসো নোন অ্যাজ জর্জ এলিয়ট। এই জর্জ এলিয়টের টেন্ডেন্সি ছিল দুটাই, তিনি আমাদের ডেইলি লাইফের প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়েও কথা বলেছেন, আবার তার পসিবল সলিউশন নিয়েও কথা বলেছেন। প্রবলেম এন্ড সলিউশন দুটোকে উনি কম্বাইন করেছেন, এবং জর্জ এলিয়ট হচ্ছেন এই দিক থেকে সবচেয়ে সফল, one of the most successful novelists who combined these two tendencies. শুধু সমস্যা নিয়েই না, সমাধান নিয়ে আলোচনা করেছেন। She is more obviously, more consciously a preacher. যতটা না উপন্যাসিক তার থেকে বেশি তাকে আমরা বলে থাকি প্রিচার। প্রিচার কি, যিনি প্রিচ করেন, যিনি সত্য ন্যায়ের বাণী মানুষের কাছে প্রচার করেন। সাধারণত চার্চে ফাদারদেরকে আমরা বলি প্রিচার, যারা মানুষের কানে ভালো ভালো কথা পৌঁছে দেন। জর্জ এলিয়ট তার উপন্যাসের মাধ্যমে সত্য, ন্যায়, নীতি, ন্যায় বিচার এসব কথাগুলো মানুষের কাছে প্রচার করতে চেয়েছেন। প্রিচার অ্যান্ড মোরালাইজার, উনি ছিলেন নৈতিকতার শিক্ষক। জর্জ এলিয়ট is one of the most influential moralist in her period than any of our great contemporaries. Even ডিকেন্সের থেকেও বেশি, ইভেন থ্যাকারের থেকেও বেশি। কোন দিক দিয়ে এলিয়ট এগিয়ে আছেন? অ্যাজ আ মোরালিস্ট, একজন নীতিবান হিসেবে, নৈতিকতার ধারক এবং বাহক। আমরা বলেছিলাম ভিক্টোরিয়ান লিটারেচারের দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? সকল সাহিত্যিকই হচ্ছেন নৈতিকতার শিক্ষক। অল দেম আর টিচার্স অফ মোরালিটি। এবং জর্জ এলিয়ট হচ্ছেন সবার থেকে প্রমিনেন্ট, উনার লেখায় এইটাই প্রধান। উনার উপন্যাসের প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা সেন্টেন্সে উনি মোরালিটির কথা বলেছেন, জাস্টিসের কথা বলেছেন। এই দিক থেকে জর্জ এলিয়ট অন্যদের থেকে একটু এগিয়ে, অ্যাজ এ মোরালিস্ট, অ্যাজ এ মোরালাইজার। মোরালিটি এস্টাবলিশমেন্টের দিক থেকে জর্জ এলিয়ট ছিলেন সবচেয়ে বেশি সেন্সিটিভ। Though profoundly religious at heart, মনে মনে তিনি অনেক ধার্মিক ছিলেন, ধর্মে বিশ্বাসী ছিলেন, ধর্ম প্র্যাকটিস করতেন, বাট she was largely occupied by the scientific spirit of the age. জর্জ এলিয়ট, ম্যারিয়ান ইভান্স হচ্ছেন সেরকম অনন্য একজন ব্যক্তি যিনি ধর্মকেও সমর্থন করতেন, আবার বিজ্ঞান প্রযুক্তিকেও সমর্থন করতেন। আমরা আমাদের লেকচার 4-এ বলেছিলাম না যে বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের মনে ধর্মের বিরুদ্ধে একটা দ্বিধা সন্দেহ কাজ করত। জর্জ এলিয়ট তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে দেখো, লুক এট মি, আই এম এ রিলিজিয়াস পারসন, স্টিল আই এম রেসপেক্টিং, আই এম ফলোইং দ্য সায়েন্টিফিক ওয়ে অফ লাইফ। সায়েন্স এবং রিলিজিয়ন দুটো যে একসাথে ইন হারমোনি থাকতে পারে, যিনি ধার্মিক তিনি যে বিজ্ঞানেও বিশ্বাসী হতে পারেন, এটা জর্জ এলিয়ট দেখিয়ে দিয়েছেন। and finding no religious creed or political system satisfactory, এবং বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে উনি বিজ্ঞান মনস্ক ছিলেন এবং একই সাথে ধর্ম মনস্ক ছিলেন। এবং উনি ধর্মকে যে ইগনোর করলেন তা না, উনি বরং
ধর্মের কিছু ডেফিসিয়েন্সি, কিছু ল্যাকিং আছে, সেগুলো তিনি খুঁজে বের করলেন। উনি দেখলেন যে প্রচলিত ধর্ম ব্যবস্থা সেটা যথেষ্ট না। মানুষের ধর্ম ব্যবস্থা, রিলিজিয়াস ক্রিড, ধর্মীয় বিশ্বাসকে আরো ম্যাচিওর করতে হবে, পলিটিক্যাল সিস্টেমকে আরো আপগ্রেডেড করতে হবে। তা না হলে সেটা বিজ্ঞানের সাথে, প্রযুক্তির সাথে ম্যাচ করবে না, কম্প্যাটিবল হবে না। ম্যারিয়ান ইভান্স উনি ধর্মকে বর্জন করেননি, বরং ধর্মকে আরো মডার্নাইজ করতে চেয়েছেন, আরো মোর অ্যাপ্লিকেবল করতে চেয়েছেন, যাতে সাধারণ মানুষ ধর্ম ধর্মের বিষয় ভুল না বোঝে। বিজ্ঞান প্রযুক্তি আমাদেরকে আরো ধর্মের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রচলিত ধর্মে অনেক দুর্বলতা আছে, সেই প্রচলিত ধর্ম যথেষ্ট না, আমাদেরকে আরো গভীরে যেতে হবে, পলিটিক্যাল সিস্টেম আপগ্রেড করতে হবে। তার মানে আমরা জর্জ ইলিয়টকে পাচ্ছি ইন্সপায়ার্ড বাই সায়েন্স। সায়েন্টিফিক মাইন্ড মানে সায়েন্টিফিক অ্যাটিটিউডের দিক থেকে জর্জ এলিয়ট বাকি দুইজনের থেকে এগিয়ে আছেন। বিজ্ঞান এবং প্রযুক্তির প্রভাব আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল, লিটারারি ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান লিটারেচারের ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 3, তৃতীয় বৈশিষ্ট্য, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই দুটোর প্রভাব কিন্তু আমরা ম্যারিয়ান ইভান্সের উপন্যাসে খুঁজে পাই। She fell back upon duty as supreme law of life. এখন জর্জ এলিয়ট অর ম্যারিয়ান ইভান্স আমরা যাই বলি, তিনি সারা জীবন চেষ্টা করেছেন কিভাবে সুন্দরভাবে জীবনকে সাজানো যায়, যেখানে রিলিজিয়নও থাকবে, সায়েন্সও থাকবে, টেকনোলজি থাকবে, মোরালিটি থাকবে, জাস্টিস থাকবে, সবকিছুর একটা হেলথি কম্বিনেশন থাকবে। সুপ্রিম ল অফ লাইফ তিনি খুঁজে পেতে চেয়েছেন। অল হার নভেলস, উনার সমস্ত উপন্যাসে উনার উদ্দেশ্যটা কি? হার এইম ফার্স্ট টু শো অ্যান ইন্ডিভিজুয়ালস দ্য প্লে অফ ইউনিভার্সাল অ্যান্ড মোরাল ফোর্সেস। উনি তার উপন্যাসে দেখাতে চেয়েছেন একজন ব্যক্তির মধ্যে, নারী হোক বা পুরুষ হোক, তার মধ্যে ইউনিভার্সাল মোরাল ফোর্সের খেলা আছে। সবার মধ্যেই কিন্তু মোরালিটি আছে, কারোর মধ্যে সেটা ঘুমিয়ে আছে, কারোর মধ্যে সেটা জাগ্রত। সবার মধ্যে নৈতিকতাকে জাগ্রত করতে হবে। জর্জ এলিয়ট তার উপন্যাসের প্রতিটা সেন্টেন্সে উনি মোরালিটির কথা বলেছেন, এথিক্সের কথা বলেছেন, জাস্টিসের কথা বলেছেন। ফার্স্ট উনি বলেছেন সবার মধ্যেই মোরালিটি আছে, আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে জাগিয়ে তোলা। এভরিওয়ান ইজ মোরাল, ইনহেরেন্টলি মোরাল, উই নিড টু ইগনাইট মোরালিটি ইন এভরি ম্যানস মাইন্ড। সবার মনে সেটাকে জাগাতে হবে। অ্যান্ড সেকেন্ড, দ্বিতীয়ত, টু এস্টাবলিশ দ্য মোরাল ল অ্যাজ দ্য বেসিস অফ হিউম্যান সোসাইটি। মানব সমাজের ভিত্তি হতে হবে মোরাল ল, নৈতিকতা, নৈতিক আইনই হচ্ছে মানুষের সমাজের ভিত্তি হবে। সমাজের ভিত্তি হিসাবে মোরালিটিকে এস্টাবলিশ করতে হবে। ম্যারিয়ান ইভান্স তার উপন্যাসে বারবার 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 বলেছেন টু এস্টাবলিশ দ্য মোরাল ল, মোরালিটি, নৈতিকতা, অ্যাজ দ্য বেসিস অফ হিউম্যান সোসাইটি। মানুষের এই যে মানুষের সমাজ, এই সমাজের ভিত্তি হতে হবে নৈতিকতা। বারবার বারবার উনি বলেছেন। জর্জ এলিয়ট উনি এতবার করে মোরালিটির কথা বলেছেন, অনেকে বলে থাকেন শি ওয়াজ অবসেসড উইথ মোরালিটি, বাট জর্জ এলিয়ট শি বিলিভড, একদম মনে প্রাণে বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে যদি নৈতিকতা জাগ্রত করা যায় সে কখনো ভুল করবে না, সে কখনো কোনোদিন অন্যায় করতে পারে না, তার জীবনে কখনো অন্ধকার আসবে না যদি সে মোরালিটির পক্ষে থাকে, যদি সে ন্যায়ের পক্ষে থাকে। এটা ছিল তার মূল ফোকাস, মোরালিটি। শি ওয়াজ এ প্রিচার, মোরালাইজার। এবং উনি কিন্তু এই মোরালিটির উপর বেস করে বলেছেন যে যে মানুষের মধ্যে মোরালিটি জাগানো গেল তার জীবনের কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না, সবকিছুর সমাধান চলে আসবে। আলটিমেটলি সবকিছুর সমাধান আমরা খুঁজে পাই যখন আমাদের মধ্যে নৈতিকতার জাগরণ ঘটে। Each of our practical problems can be solved by our morality. আমরা যদি নৈতিক হই তাহলে আমাদের জীবনের সমস্যা সেটা যত বড়ই হোক না কেন সেটা আমরা সমাধান করতে পারি। Aside from this moral teaching, এটা ছাড়া আমরা আরো যদি কিছু খেয়াল করি, we look George Eliot for the reflection of country life in England. ইংল্যান্ডের গ্রাম্য জীবন, গ্রামীণ জীবন, বিশেষ করে আমরা একটু আগে যে দুইজনের কথা বললাম, ডিকেন্স, থ্যাকারে, তারা তো শহরের উপর ফোকাস করেছেন, জর্জ ইলিয়ট ফোকাস করেছেন হচ্ছে গ্রামীণ জীবন,
কান্ট্রি লাইফ, রুরাল লাইফ, ইংল্যান্ডের গ্রাম্য জীবনের উপর ভিত্তি করে তার উপন্যাসগুলো। জাস্ট অ্যাজ ইউ লুক টু ডিকেন্স ফর পিকচার অফ সিটি স্ট্রিট, ডিকেন্সের উপন্যাস পড়লে যেমন আমরা ভিক্টোরিয়ান শহরের একটা বর্ণনা পাই, অ্যান্ড থ্যাকারে ফর দ্য ভ্যানিটিজ অফ সোসাইটি, থ্যাকারের উপন্যাস পড়লে আমরা আপার ক্লাসের যে ধনী শ্রেণীর অহংকার, করাপশন, ইভিল, সেগুলোর খোঁজ পাই। ডিকেন্স এবং থ্যাকারে আমাদেরকে তো শহরের বর্ণনা দেখিয়েছেন, শহরের ছবি দেখিয়েছেন, আর জর্জ ইলিয়ট আমাদেরকে গ্রামের ছবি দেখিয়েছেন, কান্ট্রি লাইফ ইন ইংল্যান্ড। এই একটা দিকে জর্জ ইলিয়ট অন্য ওদের থেকে একটু আলাদা। Of all the women writers who have helped and are still helping to place our English novel at the head of world's fiction, যত বড় বড় সিগনিফিকেন্ট ফিমেল রাইটার আছেন, নারী লেখক আছেন, তাদের মধ্যে জর্জ এলিয়ট, she holds at present unquestionably the highest rank. যদি আমরা সিগনিফিকেন্সের দিক থেকে চিন্তা করি, সিরিয়াসনেসের দিক থেকে চিন্তা করি, তাহলে কেউ কেউ বলে থাকেন যে জর্জ এলিয়ট মেবি উনি এর থেকেও, এই জেইন অস্টেনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। জেইন অস্টেন, আমরা তার সম্পর্কে কিন্তু রোমান্টিক লিটারেচারে পড়েছি, দ্য সিগনিফিকেন্স অফ জেইন অস্টেন উই হ্যাভ স্টাডিড অ্যাট লেংথ। জেইন অস্টেনের সাথে জর্জ এলিয়টের একটা তুলনামূলক আলোচনা হতে পারে। রোমান্টিক পিরিয়ড থেকে আমরা জেইন অস্টেনকে নিয়ে আসলাম, আর ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে জর্জ ইলিয়ট, দুজনেই ফিমেল নভেলিস্ট, দুজনের মধ্যে আমরা একটা তুলনামূলক আলোচনা কিন্তু করতে পারি। এটা আপনাদের মিড টার্মে একটা কোয়েশ্চেন হতে পারে, আ কম্পারেটিভ ডিসকাশন বিটুইন জেইন অস্টেন এন্ড জর্জ ইলিয়ট। লিখে রাখেন, কোয়েশ্চেনটা লিখে রাখেন, আ কম্পারেটিভ ডিসকাশন বিটুইন জেইন অস্টেন এন্ড জর্জ ইলিয়ট। এবং সিগনিফিকেন্সের দিক থেকে যদি চিন্তা করি, সিরিয়াসনেসের থেকে চিন্তা করি, এবং মানে ফিল্ড কম্প্রিহেন্সিভনেস যদি আমরা চিন্তা করি, তাহলে কিছু কিছু জায়গায় জেন অস্টেনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জর্জ এলিয়ট। জর্জ এলিয়টের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে মেজর ওয়ার্কস। দেখেন তার ছবির নিচেই তার বিখ্যাত কাজগুলোর নাম আছে। অ্যাডাম বিড, মিল অন দ্য ফ্লস, এটা এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, এটা অনেকে এটার উপরে প্রচুর প্রচুর রিসার্চ আছে তার মিল অন দ্য ফ্লস নভেলের উপর বেস করে, মিল অন দ্য ফ্লস। অ্যান্ড আপনাদের সিলেবাসে আছে সাইলাস মার্নার, সাইলাস মার্নার, এটা আপনারা পড়বেন, আপনাদের সিলেবাসে আছে। জর্জ এলিয়ট কিভাবে সবসময় নৈতিকতার পক্ষে কথা বলেছেন সেই বিষয়ে আমরা তার উপন্যাসে কিন্তু খুঁজে পাই। আলটিমেটলি তারা সবাই কিন্তু an idealistic, they are all preaching towards an idealistic view of life. এরা সবাই, আমরা ডিকেন্সের কথা বলি বা থ্যাকারের কথা বলি বা এলিয়টের কথা বলি, আরো কয়েকজন গুরুত্বপূর্ণ উপন্যাসিক আছে, তাদের সম্পর্কে আপনারা একটু আইডিয়া রাখবেন। অ্যান্থনি ট্রলপ, শার্লট ব্রন্তে এন্ড এমিলি ব্রন্তে, এদেরকে নিয়ে আমরা যদি সময় পাই পরবর্তীতে একটু আলোচনা করব। নেক্সটে আমরা যদি ইফ উই হ্যাভ টাইম আমরা ব্রন্তে সিস্টার্সদের সম্পর্কে একটু আলোচনা করে নেব। থমাস হার্ডি, হার্ডিকে নিয়ে আমাদের যদি আমরা পরবর্তীতে আলোচনা থাকবে। রবার্ট লুই স্টিভেনসন, এদের সম্পর্কে আপনারা একটু একটু করে ধারণা নিয়ে রাখবেন, এদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। দে আর রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট প্রমিনেন্ট ভিক্টোরিয়ান নভেলিস্ট। আমরা তিনজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, কারা কারা ছিলেন তারা। আমরা চার্লস ডিকেন্সকে নিয়ে কথা বলেছি, আমরা উইলিয়াম ম্যাকপিস থ্যাকারেকে নিয়ে কথা বলেছি, we have talked about George Eliot, যার আসল নাম ম্যারি অ্যান ইভান্স। ম্যারি অ্যান ইভান্স হচ্ছে আসল নাম, জর্জ এলিয়ট হচ্ছে পেন নেম, ছদ্মনাম। আরো যাদেরকে নিয়ে আমাদের আলোচনা করা দরকার, পরবর্তীতে যদি ইফ উই হ্যাভ টাইম আমরা ফোকাস করব। ট্রলপকে নিয়ে একটু, ব্রন্তে, থমাস হার্ডি। এই যে পেজ নাম্বার গুলো দেয়া আছে আপনাদের সুবিধার জন্য। রবার্ট লুই স্টিভেনসন উনি 652 পেজে, হয়তো এটা এখানে লেখা নাই যদিও, উনাকে আপনারা পেয়ে যাবেন 652 পেজে। পেজ নাম্বার গুলো দেয়া আছে, এখান থেকে আপনাদের সম্পর্কে সংক্ষেপে, খুব সংক্ষেপে ধারণা রাখবেন তারা কি ধরনের লেখা লিখতেন, তাদের কিছু উপন্যাসের নাম।
আজকে আমরা কিন্তু আমাদের লেকচার 4-এ একটা স্লাইডের রেফারেন্স বারবার নিয়ে এসেছি। সেটা কোনটা ছিল? এই যে লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স। এটা কিন্তু আমরা বারবার আজকে আলোচনা করেছি। ভিক্টোরিয়ান পিরিয়ডের 4টা মূল বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। ভিক্টোরিয়ান নভেল বলতেই it will focus daily life, reflecting practical problems and solutions. নাম্বার 2, যত বড় বড় রাইটার তারা সবাই মোরাল টিচার্স। একদম ডিকেন্স বলেন, থ্যাকারে বলেন, ম্যারিয়ান ইভান্স, এরা সবাই নৈতিকতার পক্ষে সবসময় কথা বলেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস হিসাবে আমরা পেয়েছি ম্যারিয়ান ইভান্স আর জর্জ এলিয়টকে। জর্জ এলিয়ট দেখিয়েছেন সায়েন্স এন্ড টেকনোলজি কিভাবে আমাদের জীবনযাপনকে প্রভাবিত করছে। সায়েন্স কিন্তু এই সময়কার উপন্যাসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিজ্ঞান আমাদেরকে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিভঙ্গি দিয়েছে। যদিও বিজ্ঞানের আধিপত্যের কারণে কল্পনার প্রতি মানুষের ভরসা কমে গেছে, সবাই এখন বিজ্ঞানের প্রতি ফোকাস করে। কল্পনার চেয়ে তারা বিজ্ঞান, যুক্তি, এমফাসিজিং ট্রুথ, সত্যের পেছনে তারা ফোকাস করছেন বেশি। 4 নম্বরে, all the Victorian writers are idealist. They attack materialism. তাদের কথা হচ্ছে we should focus on a purely ideal conception of life. আইডিয়াল কনসেপশন অফ লাইফটা কি? আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। এই কথাগুলো কিন্তু আমরা ডিকেন্সেও পেয়েছি। ডিকেন্সও লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুডের কথা বলেছেন, থ্যাকারেও বলেছেন। আলটিমেটলি আমরা ম্যারিয়ান ইভান্সকে নিয়ে বললাম, আর জর্জ এলিয়ট উনিও কিন্তু লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুডের কথা বলেছেন, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তাহলে আমরা কিন্তু ভিক্টোরিয়ান লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে আজকে আমরা যাদেরকে পেলাম তাদেরকে কিন্তু কানেক্ট করলাম। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। যখনই ডিকেন্সকে নিয়ে পড়াশোনা করবেন অথবা যখনই আপনারা থ্যাকারে বা ম্যারিয়ান ইভান্সকে নিয়ে পড়াশোনা করবেন, পরবর্তীতে আমরা হয়তো চেষ্টা করব ব্রন্তে সিস্টার্স, থমাস হার্ডিকে নিয়ে একটু পড়াশোনা করতে, তখনও দেখবেন আমরা কিন্তু এই বিষয়গুলো বারবার আপনাদের চোখের সামনে নিয়ে আসব। আজকের যে মেইন স্লাইডটা ছিল, স্লাইডের বাঁ পাশে যারা আছেন, উপরের জন হচ্ছেন চার্লস ডিকেন্স, নিচের জন হচ্ছেন থ্যাকারে। এদের নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছি। বাকি যারা রইলেন, থমাস হার্ডি এন্ড শার্লেট ব্রন্তে, তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে চেষ্টা করব আলোচনা করতে। এটা আপনাদের কিছুটা সেলফ স্টাডির জন্য রইলো, আপনারা নিজেরা পড়বেন। আর পরবর্তীতে ইফ উই হ্যাভ টাইম আমরা তাদের বাকিদেরকে নিয়ে একটু হালকা আলোচনা করব, যে জিনিসটা আলোচনা না করলেই না, জরুরি অংশগুলো। তাহলে আজকে আমরা কিন্তু আমাদের ভিক্টোরিয়ান নভেলিস্টদের উপর মানে মোটামুটি বেশিরভাগ আলোচনাই আজকে আমরা করে ফেলেছি, শেষ করে ফেলেছি। আমরা এরপরে কিন্তু আমরা চলে যাব গ্রুপ ডিসকাশনে। আপনারা অলরেডি গ্রুপ ডিসকাশন একটা দিয়ে এসেছেন। আমরা এই ভিক্টোরিয়ান নভেলিস্টদের উপরে আবার একটা গ্রুপ ডিসকাশন হবে আমাদের আগামী ক্লাস এবং তার পরের ক্লাসে। আমরা আগামী 2 ক্লাসে এই 3টা যে লেকচার 4, 5, 6 এগুলোর উপর আবার গ্রুপ ডিসকাশন হবে। যদি আপনাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে, লেকচার 4, 5, 6 খুব মন দিয়ে দেখবেন, ভালো করে পড়বেন, পড়ে আসবেন। আমরা এই 3টা স্লাইডের উপরে, 3টা লেকচারের উপরে আবার গ্রুপ ডিসকাশন হবে আগামী 2 ক্লাসে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। Do you have any question regarding today's lecture? No, sir. যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমরা গ্রুপ ডিসকাশনের পাশাপাশি আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় কোনো কিছু বুঝতে, আমরা সেটা ডিটেইলস আলোচনা করব। আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটু কষ্ট করে পড়ে আসতে হবে।
আপনারা 3টা স্লাইড পড়ে আসেন আগামী ক্লাসে, দেখে আসেন একটু। আপনারা তো অলরেডি জানেন কিভাবে গ্রুপ ডিসকাশন হয়, আমরা ওইভাবেই গ্রুপ ডিসকাশন করব। আমাদের স্টাডির সাথে সাথে আমাদের যদি বোঝায় কোনো সমস্যা থাকে, কোনো ঘাটতি থাকে, কোনো গ্যাপ থাকে, ল্যাকিং থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে পরিষ্কার করে নেব। আজকে তাহলে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকের ক্লাস রেকর্ডিংটা একটু কাইন্ডলি দিয়ে দিবেন। ইনশাআল্লাহ সময় মতো পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।